গেছে কি ব্যাপার আমার এখানে দেখায় না। আসসালামু আলাইকুম স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বাংলা প্রথম পত্রের প্রথম লাইভ ক্লাসে। সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা অল্প সময়ের মধ্যে ক্লাসটা শুরু করব। সবাই ফাস্ট জয়েন হয়ে যাও। আজকে আমাদের এমসিকিউ এর লাস্ট অ্যাটাক কোর্সের আমাদের হচ্ছে একদম প্রথম লাইভ ক্লাস বাংলার ফার্স্ট পেপারের জন্য। তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা যারা আছে সবাইকে দ্রুত মেনশন করো, সবাইকে বাংলা প্রথম পত্রের ক্লাসটা করার জন্য ওয়েলকাম জানাও ফার্স্ট। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সবাই দ্রুত ক্লাসটাতে জয়েন হয়ে যাও। আজকে আমরা কিন্তু লাস্ট অ্যাটাক, যেহেতু আমাদের কোর্সের নাম, সো আমাদের হার্ট অ্যাটাক হবে না, আমাদের এমসিকিউ এর লাস্ট অ্যাটাক হবে। অর্থাৎ আমরা হচ্ছে একদম কোর কিছু এমসিকিউ দেখবো, একদম মূল কিছু এমসিকিউ দেখবো, যেগুলো ওই গদ্যটা কিংবা ওই পদ্যটায় ওই কয়টা এমসিকিউ এর বাইরে আমাদের একটা বেশি পড়তে হবে না। অর্থাৎ ওই গল্পটা থেকে কিংবা ওই কবিতাটা থেকে শুধুমাত্র ওই কয়টা এমসিকিউ পড়েই কিন্তু আমরা পুরোপুরি আমাদের এসএসসি পরীক্ষায় লাস্ট অ্যাটাকটা বা কোপটা দিয়ে আসব। আচ্ছা, তো ক্লাসের শুরুতেই আমার পরিচয়টা দিয়ে নেই। আমি তাসনিয়া তাসনিম, তোমাদের সাথে থাকছি বাংলা প্রথম পত্রের ক্লাসে। বর্তমান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, তো আমরা কি ক্লাসটা শুরু করতে পারি? আমরা কি ক্লাসটা শুরু করতে পারি? দেখো, বাংলা প্রথম পত্রের এমসিকিউ পড়ার ক্ষেত্রে একটা জিনিস শুরুতেই ভালো করে মাথায় ঢুকিয়ে দেই। তোমার গল্প কিংবা তোমার বইয়ের যে কবিতা, এইটা কিন্তু সুন্দর করে পড়ার কোনো বিকল্প নাই। অর্থাৎ তুমি একটা এমসিকিউ তখনই ভালো করে মাথায় রাখতে পারবে যখন তোমার ওইটার কনটেক্সটটা সম্পর্কে একটা প্রপার আইডিয়া থাকবে। তুমি যখন গল্পটার মেইন থিমটা জানবে, গল্পটার আগে পরে কি ঘটেছিল এই জিনিসগুলো জানবে, কবিতার মেইন থিমটা জানবে, কবিতার ভার্সগুলো তোমার মোটামুটি মনে থাকবে। একদম যে কবিতা ঠোঁটস্থ করতে হবে ব্যাপারটা এরকম না, কিন্তু কবিতাগুলো কিন্তু অনেক ভালো করে পড়তে হবে। অর্থাৎ তুমি যদি ভাবো আমি কবিতা পড়বো না, আমি শুধুমাত্র এমসিকিউতে এসে একটা অ্যাটাক দিয়ে দিব, এই জিনিসটা কিন্তু ভাই সম্ভব না। কবিতা একদম লাইন বাই লাইন মুখস্থ বলতে না পারো, অন্তত এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট অবস্থায় থাকতে হবে যেন অ্যাটলিস্ট একটা লাইন শুনলে পরের লাইনটা কি আছে এটা মাথায় চলে আসে। মানে পুরা হুবহু নিজে যদি বলতে নাও পারো, এরপরেও কি আছে এই আইডিয়াটা যেন থাকে, যে কবিতাটা যদি ভুল থাকে অ্যাটলিস্ট নিজে ধরে বের করতে পারবা যে অমুক জায়গাটাতে ভুল আছে। প্লাস আর একটা ইম্পর্টেন্ট কথা, অর্থাৎ দুইটা জিনিস, যেটা হচ্ছে তোমার এই যে গদ্য এবং পদ্য সম্পর্কে তোমার মেইন বাংলা বইয়ের যে টপিক আছে ওইটা সম্পর্কে একটা সুন্দর ধারণা থাকতে হবে। সেকেন্ডলি, তোমার কবি পরিচিতি, তোমার লেখক পরিচিতি এবং কবি পরিচিতির যে পার্টটা, এই জায়গাটা থেকে দক্ষতা থাকতে হবে, এটার কোনোই বিকল্প নাই। আচ্ছা, তো আমরা শুরু করি, চলো। আমাদের আজকের প্রথম এমসিকিউ কোন গল্প থেকে জানো? শুভা থেকে। আজকের প্রথম এমসিকিউ আমাদের শুভা থেকে। আমাদের সবার শুভা পড়া আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অনবদ্য সৃষ্টি, অনেক সুন্দর একটা ছোট গল্প। তো চলো দেখি কি বলছে। এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল, শুভা কোন কথা বুঝেছিল। অর্থাৎ একটা উক্তির কথা বলা হচ্ছে, একটা কথা শুভার ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে, যেটা শুভা ছোটবেলা থেকে বুঝে গিয়েছিল। কোনটা? সে পিতামাতার নীরব হৃদয় ভার, সে বিধাতার অভিশাপ স্বরূপ, সে তার মায়ের গর্ভের কলঙ্ক, নাকি পূর্ণিমা প্রকৃতিও তার মতো একাকিনী। দেখো, এই চারটাই কিন্তু শুভা গল্পের সাথে রিলেটেড। অর্থাৎ এই চারটা যে অপশন আছে এই চারটাই কিন্তু আমরা শুভার মধ্যে দেখতে পাই। সে পিতামাতার নীরব হৃদয় ভার, এই ব্যাপারটাও ছিল। সে হচ্ছে বিধাতার অভিশাপ স্বরূপ, মায়ের গর্ভের কলঙ্ক, পূর্ণিমা রাতের মতো একাকী। কিন্তু বলেছে কি, সে শিশুকাল থেকে বুঝে গিয়েছিল, সে একদম তার ছোট্টবেলা থেকে বুঝে গিয়েছিল, একদম তার ছোটবেলা থেকে বুঝে গিয়েছিল। কি বুঝেছিল? একদম ছোটবেলা থেকে সে বুঝে গিয়েছিল সে বিধাতার অভিশাপ স্বরূপ। অর্থাৎ সে যেহেতু বাক প্রতিবন্ধী ছিল এবং সে বধিরও ছিল, অর্থাৎ সে কিন্তু কথা বলতেও পারতো না এবং শুনতেও পারতো না, তার যোগাযোগের মাধ্যম ছিল হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ। তো যেহেতু তার এরকম একটা অবস্থা ছিল, সে তার ফিল করতো যে সে বিধাতার অভিশাপ স্বরূপ তার
ফ্যামিলিতে এসেছে। অলরেডি তোমরা থ্যাংক ইউ একের অ্যান্সার করে দিয়েছো, একের খ। আচ্ছা, তারপরে দেখো শুভার পক্ষ থেকে প্রতাপের জন্য কয়টি করে পান বরাদ্দ ছিল? আমরা জানি কি প্রতাপ ছিল হচ্ছে শুভার একজন শুভাকাঙ্ক্ষী প্লাস শুভার প্রতিবেশী, যাকে শুভা কিন্তু স্লাইটলি পছন্দ করতো, এরকম একটা ব্যাপার ছিল যে তাদের ভিতরে একটা হচ্ছে প্রণয়ের সম্পর্ক হলেও হতে পারতো ধরনের একটা সিচুয়েশন কিন্তু ছিল, যেটা আলটিমেটলি যেটার ইতি রবীন্দ্রনাথ ঠাকুর টানেন নাই, সো আমাদেরও টানার দরকার নাই। এটা দেখো শুভার পক্ষ থেকে প্রতাপের জন্য কয়টি পান বরাদ্দ ছিল বলো ফার্স্ট। এটার অ্যান্সার কে করতে পারবে? একদম শুরুতে কে এটার অ্যান্সার করতে পারবে? দ্রুত বলো। আচ্ছা, ওকে অ্যান্সার, হ্যাঁ থ্যাংক ইউ। শুভার পক্ষ থেকে প্রতাপের জন্য পান বরাদ্দ ছিল একটি করে, অর্থাৎ সিচুয়েশনটা এমন ছিল যে শুভা হচ্ছে প্রতিদিন প্রতাপকে একটি করে পান বানিয়ে দিবে। আচ্ছা, এরপরে কি আছে দেখো, শুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়? বিপুল নির্বাক প্রকৃতিতে, সর্বশী ও পাংলির স্পর্শে, স্বচ্ছ আকাশের সৌন্দর্যে, নাকি প্রতাপের সঙ্গে মাছ ধরার সময়? অর্থাৎ সে ফ্রি ফিল করে এই ফ্রি ফিল করাটা বা মুক্তির আনন্দটা সে কোন টাইমে খুঁজে পায়, সে অ্যাকচুয়ালি কোন টাইমে এটা খুঁজে পায়? বিপুল নির্বাক প্রকৃতিতে খুঁজে পায়, সর্বস্বীয় পাঙ্গলি কারা ছিল, শুভার গৃহপালিত 2টা গরু ছিল, পরবর্তীতে প্রতাপের সঙ্গে মাছ ধরার টাইমে, নাকি হচ্ছে স্বচ্ছ আকাশের সৌন্দর্যে? দ্রুত অ্যান্সার করো, এটার অ্যান্সার দ্রুত করো। শুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়? আচ্ছা, 3 এ বিপুল নির্বাক প্রকৃতিতে। ঠিক আছে, আমরা দেখি উত্তরটা আসলে কি আছে। অ্যাকচুয়ালি ইউ আর রাইট, বিপুল নির্বাক প্রকৃতিতে, অর্থাৎ সে নিজে যেহেতু হচ্ছে তোমার নির্বাক ছিল এবং প্রতিবন্ধী ছিল, শব্দ এবং বাক প্রতিবন্ধী, সেক্ষেত্রে সে কিন্তু এই যে প্রকৃতিটাও তার মতো না বলতে পারে না শুনতে পারে, তখন সে ওই জায়গাটাতে ফ্রি ফিল করতো, অর্থাৎ প্রকৃতির কাছেই ছিল তার সব থেকে রিল্যাক্সের জায়গা। আচ্ছা, বাণীকণ্ঠ বেলায় কি খেত? বাণীকণ্ঠ কে ছিল? শুভার পিতা। 2 বেলা কি খেতেন? শাক ভাত, মাছ ভাত, ডাল ভাত, নাকি গোস্ত ভাত? অর্থাৎ 2 বেলায় কি খেত এই জিনিসটা দিয়ে কিন্তু বাণীকণ্ঠের সচ্ছলতা নাকি অসচ্ছলতা এই দিকটা বোঝাতে চেয়েছে। বাণীকণ্ঠের ডায়েট চার্ট জানতে চায়নি। মনে রেখো, এটা বাণীকণ্ঠের ডায়েট চার্ট জানতে চাইনি, এটা উনার যে হচ্ছে তোমার সচ্ছলতা কিংবা গৃহস্থের অবস্থা কেমন এটা জানতে চেয়েছে। তো বাণীকণ্ঠ 2 বেলা কি খেত? মাছ ভাত খেত, অর্থাৎ বাণীকণ্ঠর এই সাইডটা থেকে বোঝানো হচ্ছে যে উনি পারিবারিক বা গৃহস্থলীর দিক থেকে সচ্ছল ছিলেন। আচ্ছা, এরপরে কি আছে দেখো, শুভা গল্পে পিতামাতার মনে কে সর্বদাই জাগরুক ছিল? সর্বদাই জাগরুক ছিল মানে হচ্ছে বোঝাচ্ছে যে পিতামাতার মনে সবসময় তাকে নিয়ে একটা চিন্তা বা একটা টেনশনের পরিস্থিতি ছিল। পিতামাতার মনে সবসময় তাকে নিয়ে একটা টেনশনের পরিস্থিতি ছিল। কাকে নিয়ে ছিল? শুভাকে নিয়ে। এটা হচ্ছে তোমার মানে গল্পের একদম স্টার্টিং যে জায়গাটা, ওই জায়গাটাতে তুমি দেখতে পাবে যে শেষ হচ্ছে পিতামাতার একদম নীরব হৃদয় ভারের মতো অবস্থান করছিল এবং পিতামাতার মনে সে সর্বদাই হচ্ছে তাকে নিয়ে যে চিন্তাটা এটা সর্বদা জাগরুক ছিল। অর্থাৎ তার কিন্তু আরো 2টা বোন ছিল, সুকেশিনী, সুহাসিনী এবং পরবর্তীতে হচ্ছে সুভাষিনী বা আমাদের শুভা, যাকে নিয়ে হচ্ছে এক্স্যাক্টলি তোমরা অ্যান্সার করে দিয়েছো 5 বি, সুভাষিনী। আচ্ছা, এটা কিন্তু অ্যান্সারটা একটু ভুল আছে, খেয়াল রেখো, এটা কিন্তু সুকেশিনী হবে না, এটা সুভাষিনী হবে। তোমরা অলরেডি অ্যান্সার করেছো 5 বি। ওকে, শুভা নিজের বিয়ের সংবাদ প্রথম কার কাছে পেয়েছিল? বাণীকণ্ঠ, প্রতাপ, তার মায়ের কাছে, নাকি প্রতিবেশীর কাছে? 6 অ্যান্সার দ্রুত দাও, 6 দ্রুত 6 অ্যান্সার করো, 6 ফাস্ট।
আচ্ছা, 6 হচ্ছে প্রতাপের। শুভা নিজের বিয়ের সংবাদ প্রথম পেয়েছিল প্রতাপের কাছ থেকে। ওকে, তারপরে দেখো পিতামাতার নীরব হৃদয়ভার বলতে শুভা গল্পে মা বাবার হৃদয়ের কোন দিক থেকে বোঝানো হয়েছে? পিতামাতার নীরব হৃদয়ভার, অর্থাৎ শুভাকে এখানে যখন বলা হচ্ছে তার পিতামাতার নীরব হৃদয়ভার, মানে সে তার পিতামাতার উপরে একটা, সে ফিল করতো বা ব্যাপারটা এমনই ছিল যেহেতু সে বাক এবং শব্দ প্রতিবন্ধী, সে কিন্তু তার পিতামাতার উপরে বোঝা স্বরূপ ছিল, কিন্তু বোঝা হলেও পিতামাতা তো আসলে ব্যাপারটা সেইভাবে ফিল করেন না। এই জন্য রূপক অর্থে বলা হয়েছে নীরব হৃদয় ভার। এটা কিভাবে বলা হয়েছে, অর্থাৎ পিতামাতার হৃদয়ের কোন অংশটিকে বোঝানো হয়েছে? মমতা, ভালোবাসা, ব্যাকুলতা নাকি দুশ্চিন্তা? ফার্স্ট 7-এর অ্যান্সার করো ফার্স্ট। দ্রুত 7। আচ্ছা, 7-এর বলছো ডি, ধন্যবাদ। অর্থাৎ নীরব হৃদয়ভার বলতে এখানে দুশ্চিন্তা বোঝানো হয়েছে। আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। শুভা কথাটি কাকে বলেছিল? সে তার যে মনের যে কষ্ট বা তার যে না বলা কথাগুলো আসলে কাউকে কিন্তু বলতে পারতো না, বা তার যে বহিঃপ্রকাশটা এই জিনিসটা কিন্তু হতো না। অর্থাৎ শুভার কাছে তার রিল্যাক্সেশন, তার কমফোর্ট জোন কিন্তু ছিল কি? প্রকৃতি। অর্থাৎ প্রকৃতির কাছে গিয়েই শুভা কিন্তু এই জিনিসগুলো এক্সপ্রেস করতে পারতো যে আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। অর্থাৎ সে হচ্ছে নরম ঘাসের উপরে কিংবা মাটির উপরে সে উপুর হয়ে যখন কান্নারত অবস্থায় থাকতো তখন মাটিকে জড়িয়ে ধরে বা হচ্ছে সে এই যে ঘাসকে বা মাটিকে জড়িয়ে ধরে সে কিন্তু এরকম তার যে হৃদয়ের যে ভারটা এটা উপড়ে দিত। আচ্ছা, 8-এর কি বলছো তোমরা? 8-এর বি, থ্যাংক ইউ, প্রকৃতিকে। অর্থাৎ মাটি যেহেতু তোমার প্রকৃতির অংশ, এটা কিন্তু প্রকৃতিকে হবে। এখানে অ্যান্সার ভুল আছে, তোমরা হচ্ছে এটা একটু ঠিক করে নিও, যেহেতু তোমরা অ্যান্সার বলছো এটা 8-এর বি হবে। হ্যাঁ, 8-এর বি, প্রকৃতিকে। 8-এর বি হবে। আচ্ছা, চলো দেখি এরপরে কি আছে আমাদের। নিচের হচ্ছে আমরা একটা উদ্দীপক দেখব, এরপরে নিচের দুইটা এমসিকিউ দেখব। মধ্যবিত্ত গৃহিণী আসমা তার শারীরিক প্রতিবন্ধী ছেলে আসাদের লেখাপড়া ও খেলাধুলার জন্য বিশেষ ধরনের সামগ্রী সরবরাহ করে দিয়েছেন। আসাদ পাড়ার অন্য সব শিশুদের সাথে মিলেমিশে স্বাভাবিকভাবে বেড়ে উঠছে। আসমার সন্তানের কর্মকাণ্ডে খুশি ও গর্বিত। অর্থাৎ এখানে দেখানো হয়েছে সমাজের সেই অংশটাকে যাদের আমরা অবহেলিত করে রাখি এবং যাদের সুযোগ সুবিধা দেওয়ার বদলে আমরা তাদেরকে আরো বেশি কোণঠাসা করে ফেলি। যারা আমাদের থেকে শারীরিকভাবে কিংবা মানসিকভাবে কিছুটা পিছিয়ে আছে তাদেরকে আমরা যেখানে টেনে আরো মেইন স্ট্রিমে আনবো তার থেকে আমরা আরো বেশি তাদেরকে ল্যাগ বিহাইন্ড করে ফেলি। তো দেখো কি বলছে উদ্দীপকে, আসাদের মধ্যে শুভা গল্পে শুভার কোন বৈশিষ্ট্যের সঙ্গে মিল পাওয়া যায়? দুঃখে, একাকিত্বে, সঙ্গহীনতায় নাকি প্রতিবন্ধিতায়? বলো ফার্স্ট 9-এর অ্যান্সার, দ্রুত বলো। 9-এর অ্যান্সার কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি। 9-এর অ্যান্সার, আচ্ছা তানহা বলে দিয়েছে অলরেডি, হ্যাঁ এটাই হবে, প্রতিবন্ধিতা। অর্থাৎ আসাদের সঙ্গে শুভার বৈশিষ্ট্য মিল রয়েছে হচ্ছে প্রতিবন্ধিতায়। এরপরে কি আছে দেখো উদ্দীপকে, আসমার কোন দিকটি শুভার মায়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ? আমরা জানি শুভার মা কিন্তু শুভার প্রতি সেই রকম সিম্প্যাথেটিক ছিলেন না, বা শুভা অন্য দুই যে বোন তারা যেহেতু নর্মাল ছিল, শুভার মা কিন্তু শুভার প্রতি যে একটা আলাদা সফট কর্নার থাকা বলো কিংবা মেয়ে প্রতিবন্ধী জন্য হচ্ছে তার যে সুযোগ সুবিধাটা দেখার দরকার সেইভাবে কিন্তু শুভার মা তার প্রতি সিম্প্যাথেটিক ছিলেন না, বরং সেই তুলনায় শুভার পিতা অর্থাৎ বাণীকণ্ঠ কিন্তু সেই তুলনায় তার মায়ের তুলনায় বেশি সিম্প্যাথেটিক ছিল, বরং শুভার মা বলতেন হচ্ছে গর্ভের কলঙ্ক বা এই জাতীয় কথাবার্তা বলতেন। তো আসমার সাথে শুভার মায়ের যে অসামঞ্জস্যের দিকটা সেটা কি স্নেহে, আশায়, হতাশায় নাকি উৎকণ্ঠায়? বলো 10।
ওকে, 10-এর হচ্ছে স্নেহ, বা তোমরা বলছো হচ্ছে ক। এক্স্যাক্টলি 10-এর স্নেহ, অর্থাৎ আসমার সঙ্গে শুভার মায়ের এই জায়গাটাতেই হচ্ছে অমিল ছিল। এবার আমরা চলে এসেছি এই গল্পের আমাদের লেখক পরিচিতির পার্টটাতে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন বলো তো? একদমই, মানে আমরা মনে হয় তোমরা কোন ক্লাস থেকে এটা পড়া শুরু করছো বলো তো? মোটামুটি একদম রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যখন জানা শুরু করেছো তখন থেকে এটা পড়ছো যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন। বলো বলো, দ্রুত বলো। ওকে, 11 অ্যান্সার পেয়ে গিয়েছি। থ্যাংক ইউ তোমাদের। 1913 সালে। আচ্ছা, এরপরে কি আছে দেখো। শুভা নিজেকে সব সময় গোপন রাখতে চেষ্টা করত, এটার কারণটা কি? অর্থাৎ সে নিজেকে সবসময় নিজের ভিতরে আটকে রাখার বা নিজেকে লুকিয়ে রাখার, অর্থাৎ ইন্ট্রোভার্ট যে ব্যাপারটা, এই ব্যাপারটা ক্রিয়েট করে রাখতো। এটার কারণটা কি? অত্যাচারের ভয়ে, হীনমন্যতায় ভুগত, নাকি কেউ তাকে বুঝতে চাইতো না? কোনটা হবে? ওকে, এটা হচ্ছে তোমার অত্যাচারের ভয়ে কিংবা হচ্ছে তোমার এই টাইপের টর্চারের কাহিনী ছিল না, আমরা জানি গল্পের মধ্যে। এখানে হচ্ছে হীনমন্যতায় ভুগত এবং কেউ তাকে বুঝতে চাইতো না, অর্থাৎ অত্যাচার রিলেটেড কোনো ঘটনা ছিলই না। সেই হীনমন্যতায় ভুগত এবং তার কি নিজেকে এক্সপ্রেস করার মতো কোনো জায়গা তার ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? আরো অবভিয়াস একটা এমসিকিউ, আরোই অবভিয়াস, অর্থাৎ এইটা যে না পারবে তার কপালে মায়ের আছে। সবাই বলো, সবাই ফার্স্ট। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? কত সালে জন্মগ্রহণ করেন? আচ্ছা দেখো, 1851 নাকি তোমার 1861, 1871 নাকি 1881, কত সালে? ওকে, থ্যাংক ইউ। উত্তর কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি আমি। আমি বলে দেব নাকি তোমরা আরো কয়েকজন উত্তর দিবা? তোমরা বলো, আরো বলো। আমরা কিন্তু অলরেডি উত্তর পেয়ে গেছি এবং কিছু বাচ্চা আছে খুবই ফাস্ট, তারা খুবই দ্রুত উত্তর করছে। হ্যাঁ, 1861 সালে। থ্যাংক ইউ, 1861 সালে। আচ্ছা, তারপরে কি আছে? রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান? অর্থাৎ 1913 সালে উনি তো নোবেল পুরস্কারটা পাচ্ছেন, আমরা কি জানি উনি কোন লেখার জন্য বা কোন হচ্ছে তোমার কাব্যের জন্য এই নোবেল পুরস্কারটি পেয়েছিলেন? সেটা কি খনিকা ছিল, সোনার তরী ছিল, মানসী ছিল, নাকি গীতাঞ্জলি ছিল? নোবেল পুরস্কারটি উনি অ্যাকচুয়ালি কোন কাব্যগ্রন্থ রচনার জন্য পেয়েছিলেন বলো? ফাস্ট ফাস্ট। ওকে, 14 অ্যান্সারও পেয়ে গিয়েছি। গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি রচনার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। তোমরা তো অনেক ফাস্ট, মাশাআল্লাহ। শুভার গ্রামের নাম কি? দেখো, সুন্দর একটা এমসিকিউ এবং আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, বেশ ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। শুভার গ্রামের নাম কি? শ্যামপুর, চণ্ডীপুর, চম্পকপুর নাকি চন্দনপুর? একটা জিনিস মাথায় রেখো, এই টাইপের নাম কি ধরনের এমসিকিউতে কিন্তু তোমাকে কনফিউজ করার এনাফ ট্রাই করা হবে। অর্থাৎ এই দেখো, এখানেই কিন্তু অলরেডি মিলায় মিলায় নামগুলো দেওয়া, চম্পকপুর, চন্দনপুর, তারপরে তোমার যে শ্যামপুর, চণ্ডীপুর, অর্থাৎ খুব কাছাকাছি। অর্থাৎ তুমি যে থিমটা মনে রেখে রাখবা মাথায়, এইটার কিন্তু সুযোগ নাই। তোমাকে থিম দিয়ে হবে না, তোমার পুরো যে শব্দটাই কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ 15-এর অ্যান্সারটা, আচ্ছা 15-এর অ্যান্সার আমরা অলরেডি পেয়ে গিয়েছি। থ্যাংক ইউ। সুভার গ্রামের নাম ছিল হচ্ছে তোমার চণ্ডীপুর। থ্যাংক ইউ। হ্যাঁ, 15-এর বি, চণ্ডীপুর। এরপরে প্রকৃতির সাথে শুভার সাদৃশ্য রয়েছে কিসে? বিবিধ শব্দে, বিচিত্র গতিতে, নাকি নীরবতায়? প্রকৃতির সঙ্গে শুভার সাদৃশ্য, অর্থাৎ শুভা যেহেতু বাক প্রতিবন্ধী ছিল এবং প্রকৃতিও একটি নিশ্চুপ হচ্ছে তোমার জিনিস বলতে পারো, সেক্ষেত্রে শুভার সঙ্গে প্রকৃতির যে মিলটা, এটা কোন জায়গায় অ্যাটলিস্ট? 16 অ্যান্সার করো ফার্স্ট, 16।
আচ্ছা, ওকে, উত্তর পেয়ে গিয়েছি। এটা হচ্ছে তিনটাই হবে, অর্থাৎ বিবিধ শব্দে, বিচিত্র গতিতে, আর হচ্ছে নীরবতায়। এবার দেখো আরেকটা উদ্দীপক। হঠাৎ পেছনে ফিরে দেখি একটি কুকুর আমার পেছনে চলেছে। বললাম, তবে আয় আমার সঙ্গে। বাড়ির সম্মুখে এসে পৌঁছালাম। গেট খুলে দিয়ে ডাকলাম, ভেতরে আয়। উদ্দীপকে কথকের সাথে শুভা গল্পের কার মিল রয়েছে? উদ্দীপকের কথকের সঙ্গে শুভা গল্পের শুভার মিল রয়েছে অবভিয়াসলি, কারণ সুকেশিনী সুহাসিনী আমাদের গল্পের পার্টে ছিল না, সুবর্ণা বলে আমাদের গল্পে কোনো ক্যারেক্টারই ছিল না। অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছে যে এই যে কুকুরটাকে যে ডাকলো এবং আদর স্নেহ দিয়ে যে ডাকা হলো, সে চলে আসলো, শুভা গল্পের এই যে তোমার শুভা, সেও কিন্তু এইভাবে প্রাণীকে ভালোবাসতো বা প্রাণীদেরকে এইভাবেই সে পছন্দ করতো। তার যে সর্বশী এবং পাঙ্গুলি ছিল, অর্থাৎ লেখকের সঙ্গে এখানে শুভার মিল রয়েছে। আচ্ছা, ইতর প্রাণীর প্রতি ভালোবাসা বা ইতর প্রাণীর যত্ন করা, পোষা প্রাণীর প্রতি খারাপ আচরণ, এখানে যে লেখক এবং তোমার যে শুভা, এদের দুজনের মধ্যে মিলের কারণটা কি? মিলের কারণটা ছিল হচ্ছে তোমার ইতর প্রাণীর প্রতি ভালোবাসা আর হচ্ছে তাদের যত্ন করা। অবশ্যই তাদের প্রতি খারাপ আচরণ এখানে করা হয়নি, এবং শুভাও তাদের প্রতি কখনোই কিন্তু খারাপ আচরণ করতো না। শুভা খুবই সিম্প্যাথেটিক ছিল তাদের প্রতি, যেহেতু সে নিজেও কথা বলতে পারে না, তারাও কিন্তু নিজেদের ভাব প্রকাশ করতে পারতো না, কথা বলতে পারতো না। সো শুভার মনে হইতো শুভা ওদের ভাষা বোঝে, এবং শুভার ভাষা যদি কেউ বুঝে একমাত্র ওরাই বুঝবে। এটা হচ্ছে আমাদের ক, অর্থাৎ 1 ও 2। আচ্ছা, এই মধ্যে থেকে আমাদের শেষ হলো হচ্ছে আমাদের শুভা গল্প। আমরা পড়লাম মাত্র 18টা এমসিকিউ। জাস্ট দেখো, মাত্র 18টা এমসিকিউ পড়লাম। ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে আমাদের এর বাইরে কোনো এমসিকিউ আসছে না। শুধুমাত্র যে কাজটা করবা, আমি আশা করছি তোমাদের মধ্যে এখনো এরকম কেউ নাই, একটা মানুষও তোমাদের মধ্যে এখন নাই যে হচ্ছে একটা মানুষও নাই তোমাদের মধ্যে যারা হচ্ছে এটা রিডিং সুন্দর করে পড়া নাই। আচ্ছা, 16-এর অ্যান্সার তোমরা সবাই ভুল দিছো। হ্যাঁ, 16 হচ্ছে তোমার তিনটাই হবে, অর্থাৎ প্রকৃতির সাথে শুভার যে সাদৃশ্য, বিবিধ শব্দে বিচিত্র গতিতে, নাকি হচ্ছে তোমার নীরবতায়। এটা হচ্ছে বিবিধ শব্দে বোঝাচ্ছে কেন তুমি শোনো। প্রকৃতির যে হচ্ছে তোমার কথা কিন্তু প্রকৃতি বলতে পারে না, আমরা জানি গাছ নদী এরা কিন্তু কথা বলতে পারে না, শুভাও কথা বলতে পারতো না। প্রকৃতি কি করে, নদীর কিন্তু একটা আলাদা সাউন্ড আছে, দেখো নদীর পানির যে কলকল সাউন্ড, কিংবা তোমার বাতাসের যে শো শো শব্দ। অর্থাৎ শুভা যখন সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলার চেষ্টা করতো, তখন কিন্তু শুভা কোনো প্রপার শব্দ উচ্চারণ করতে পারতো না, বরং ওই যে তার যে কথা বলার চেষ্টা করার যে সাউন্ডটা, শুধুমাত্র ওই সাউন্ডটা বের হতো। দ্যাটস ওয়াই সেখানে বলা হচ্ছে তোমার বিবিধ শব্দ। বিবিধ মানে হচ্ছে বহু প্রকার বা অনেক প্রকার, বিবিধ শব্দের অর্থ হচ্ছে কয়েক প্রকার বা অনেক প্রকার। বিবিধ মানে হচ্ছে বিভিন্ন, বিবিধ শব্দের অর্থ হচ্ছে তোমার বিভিন্ন, অর্থাৎ কয়েক প্রকার অনেক প্রকার, অর্থাৎ কত ধরনের শব্দ তারা ইউজ করতো। প্রকৃতি এবং শুভা উভয় দলই হচ্ছে বিভিন্ন ধরনের শব্দ ইউজ করে চলেছে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের যে মনের ভাবটা সেটা প্রকাশ করা সম্ভব হয়নি। বিচিত্র গতিতে কি, এই যে প্রকৃতি যেমন তোমার নদী বলো, গাছপালা বলো, বাতাস বলো, যার যার নিজস্ব একটা গতি আছে, যে যার যার গতিতে সে ছুটে চলে। শুভারও কিন্তু এরকম একটা আলাদা গতি ছিল, সে নর্মাল মানুষের মতো তার ব্যবস্থা না, বরং তার যেহেতু বাক প্রতিবন্ধিতা কিংবা সে শুনতে পেত না, সো তার গতিটাও কিন্তু এরকম আলাদা ছিল, যেটা আসলে প্রকৃতির সঙ্গে মিলে যেত। এবং নীরবতার ব্যাপারটা তো থাকছে, যে প্রকৃতিও নীরব এবং শুভাও নীরব। বোঝা গেছে? এটা কি বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে চলো আমরা হচ্ছে বই পড়া থেকে আমাদের এমসিকিউ কেমন আসে একটু দেখি। বই পড়া প্রবন্ধের লেখকের মতানুসারে সাহিত্য চর্চার সুফল সম্পর্কে অনেকে সন্দিহান কেন? অর্থাৎ সাহিত্য চর্চার সুফল সম্পর্কে অনেক ব্যক্তিদের মধ্যে যে সন্দেহ আছে, এটার কারণটা কি এটা বলছে। বই পড়া প্রত্যক্ষ আয়ের ব্যবস্থা করে না, বই পড়লে মানুষ অলস হয়ে যায়, আমাদের বই পড়ার অভ্যাস নেই, নাকি স্বশিক্ষিত হওয়ার শক্তি নষ্ট হয়। এই যে সাহিত্যের মতানুসারে, এই যে বই পড়ার যে লেখক, উনার মতানুসারে সাহিত্য চর্চার
সুফলে সম্পর্কে অনেকে সন্দিহান, অর্থাৎ সাহিত্য চর্চার যে একটা সুফল আছে এটা তারা সন্দেহ করে বা এটা তারা বুঝতে চায় না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তোমার বই পড়ার প্রত্যক্ষ আয়ের ব্যবস্থা হয় না, অর্থাৎ বই পড়ে তোমার প্রচুর জ্ঞানের ভান্ডার ক্রিয়েট হচ্ছে ঠিকই, কিন্তু সরাসরি তুমি কোনো মানে তুমি একটা বই পড়লা বা দুইটা বই পড়লা এবং ওই বই পড়ার সাথে সাথে তোমাকে কেউ টাকা এনে দিচ্ছে না, প্রত্যক্ষ আয়ের ব্যবস্থা হয় না। এবং যে কারণে যারা হচ্ছে সাহিত্য চর্চা একটু বিমুখ মানুষজন তারা এই ধরনের সন্দেহ প্রকাশ করেছে। আচ্ছা, 19-এর ডি অ্যান্সার করছো তোমরা। 19-এর ডি অ্যান্সার হবে না, এটা হচ্ছে 19-এর ক হবে। এ, বই পড়ার প্রত্যক্ষ আয়ের ব্যবস্থা করে না। বই পড়ার প্রত্যক্ষ আয়ের ব্যবস্থা করে না দেখে হচ্ছে এই সুফল সম্পর্কে মানুষ সন্দিহান। প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কোনটা? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা কিন্তু বারবার আসে। হ্যাঁ, এটা কিন্তু অনেক আসে, একটু হচ্ছে মাথায় রাখতে হবে। প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম, প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম। জি ইনশাল্লাহ সবাইকে সালামি দিয়ে দিব। সাদ ভাই আমাকে দেওয়ার কথা আর কি, সাদ ভাই আমাকে ট্রান্সফার করলেই, ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করলেই আমি তোমাদের সবাইকে দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কোনটা বলো তো? বনফুল, বীরবল, নীললোহিত নাকি হচ্ছে তোমার পদ্মভূষণ? ওকে, অ্যান্সার পেয়ে গিয়েছি, থ্যাংক ইউ। প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল হচ্ছে বীরবল। আমরা জানি যে উনি হচ্ছে সাহিত্য রচনা করতেন। এই যে বীরবল যে হচ্ছে তোমার নাম, এই নামের আড়ালে উনি নিজের নামটা লুকিয়ে কিন্তু সাহিত্য রচনা করতেন এবং বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন গল্পে, বিভিন্ন হচ্ছে তোমার প্রবন্ধে উনি ওনার এই নাম ব্যবহার করেছেন। বই পড়া প্রবন্ধে লেখকের মতে নীতির চর্চা কোথায় করা যায়? অর্থাৎ লেখক বলেছেন যে এই যে নীতির যে চর্চাটা, এই নীতির চর্চা করার স্থান কোনটা? মন্দির, মসজিদ, ঘর নাকি গুহা? নীতির চর্চা কোথায় করা যায়? আচ্ছা, 21-এর অ্যান্সার করো। বই পড়া প্রবন্ধে লেখকের মতে নীতির চর্চা কোথায় করা যায়? 21। ওকে, 21-এর অ্যান্সার পেয়ে গিয়েছি, ঘরে। অর্থাৎ নীতির চর্চা আমরা ঘরেও করতে পারি, গুহায় না। গুহায় কিভাবে তুমি নীতির চর্চা করবা বলো তো? গুহায় কি আমরা যাচ্ছি এখন, বা গুহায় যাওয়ার কোনো সিচুয়েশন কি ক্রিয়েট হচ্ছে? গুহায় না ভাই, কেন তোমরা ডি দিচ্ছ? এটা ঘরে হবে, নীতির চর্চা ঘরে করা যায়। স্বশিক্ষা ও সুশিক্ষার অন্তরায় কোনটি? জাতিকে সাহিত্য চর্চার আনন্দ বঞ্চিত করা, দুঃখ দারিদ্র্য সংকটাপূর্ণ জীবন, নাকি পর্যাপ্ত লাইব্রেরি প্রতিষ্ঠা না করা? সুশিক্ষা আর স্বশিক্ষার অন্তরায়। আচ্ছা, সুশিক্ষা আর স্বশিক্ষা টার্ম দুইটা কি বুঝো? সুশিক্ষা বলতে আমরা কি বুঝি? সুশিক্ষা বলতে আমরা বুঝি ভালো যে শিক্ষা, উপকারী যে শিক্ষা, যে শিক্ষা আমাদেরকে এক্স্যাক্ট মানুষ হতে সাহায্য করে। এবং স্বশিক্ষা জিনিসটা কি? যে শিক্ষাটা আমি নিজের মাধ্যমে নিজেকে দিচ্ছি বা নিজে নিজেই গ্রহণ করছি। স্বশিক্ষায় শিক্ষিত বলে না, অর্থাৎ নিজের মাধ্যমে নিজেকে শিক্ষাদান বা জ্ঞান দান। ওকে, 21 সি শিওর, হ্যাঁ ঘরে। এবার সুশিক্ষা এবং স্বশিক্ষার অন্তরায় কোনটা? জাতিকে সাহিত্য চর্চার আনন্দে বঞ্চিত করা, তারপর দুঃখ দারিদ্র্য সংকটাপূর্ণ জীবন, নাকি হচ্ছে তোমার পর্যাপ্ত লাইব্রেরির অবস্থান না করা, প্রতিষ্ঠা না করা? ওকে, 22 এর অ্যান্সারও পেয়ে গিয়েছি। 22 হচ্ছে তোমার তিনটাই হবে। মাশাআল্লাহ, তোমরা অনেক ফাস্ট অ্যান্সার করছো, অনেক ধন্যবাদ। ওকে, এরপরে হচ্ছে দেখো, সাহিত্য রসে অবগাহন করে আমরা হব কি হব? শিক্ষিত হব, উন্নত হব, সম্পদশালী হব, নাকি পাপ মুক্ত হব? সাহিত্য রসে অবগাহন করে আমরা কি হব? শিক্ষিত, উন্নত, পাপমুক্ত, নাকি সম্পদশালী? ওকে, 23 এর অ্যান্সারও পেয়ে গিয়েছি। আচ্ছা, সাহিত্য রসে অবগাহন করে আমরা হব পাপমুক্ত। থ্যাংক ইউ যারা ঘ অ্যান্সার করছো, ধন্যবাদ তোমাদের যারা ঘ অ্যান্সার করছো। এ না, শিক্ষিত না। শোনো, সাহিত্য রসে যখন আমরা অবগাহন করব, ব্যাপারটাকে বোঝানো হচ্ছে তোমার রূপক অর্থে, অর্থাৎ তুমি সাহিত্য পড়লা মানে তুমি শিক্ষিত হয়ে যাচ্ছ না, তুমি পড়ে
পাপ মুক্ত হচ্ছ, তোমার ভিতরে যে কলুষতাগুলো আছে সেই কলুষতাগুলো, সেই পাপগুলো, সেই নেগেটিভ এনার্জিগুলো ধুয়ে দিচ্ছে সাহিত্য। বই পড়া প্রবন্ধটা প্রত্যেকে সুন্দর করে পড়িও। 23 এর এ না, 23 এর ক না, বই পড়া প্রবন্ধটা সুন্দর করে সবাই পড়িও। আমি বুঝতে পারছি এটাই তোমাদের ভালোই ল্যাকিংস আছে, সুন্দর করে পড়োই নাই। আচ্ছা, এরপরে দেখো আমাদের কি আছে। ওকে, এখন আমরা দেখব হচ্ছে এই জায়গা থেকে আমাদের যে কবি পরিচিতি বা তোমার লেখক পরিচিতির যে জায়গাটা আছে সেখান থেকে একটু দেখি। প্রমোদ চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন? প্রমোদ চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন? 27 ফার্স্ট, 27 ফার্স্ট অ্যান্সার করো। আর একটা জিনিস, প্রত্যেকটা যে কয়টা টপিক আজকে দেখতেই পেয়ে গেছো, আজকে কয়টা টপিক আমরা পড়বো, প্রত্যেকটা টপিকের যে কয়টা এমসিকিউ এখানে দেওয়া আছে পিডিএফটা পাওয়া যাবে ইনশাআল্লাহ, সেই টপিকগুলো থেকে কিন্তু সুন্দর করে পড়ে ফেলতে হবে। ওকে, 27 এর, আচ্ছা 27 এর অ্যান্সার আমরা পেয়ে গিয়েছি। প্রমোদ চৌধুরী জন্মগ্রহণ করেন হচ্ছে তোমার 1868 সালে। প্রমোদ চৌধুরী জন্মগ্রহণ করেন 1868 সালে। অনেক ভুল হয়, এটা কোনোই সমস্যা না, ভুল হইতেই পারে, ভুলটা যেন রিপিট না হয়। ভুলটা রিপিট হলে সমস্যা হবে, ভুল হবে। জিনিসটা যখন তুমি অ্যান্সারটা দেখে নিবা, ট্রাস্ট মি, যাদের ঠিক হচ্ছে তাদের থেকেও তোমার মাথায় বেশি টাইম এটা থাকবে এবং পরীক্ষার হলে ওইটা আসলে সবার আগে তুমি অ্যান্সারটা করতে পারবা। ভুলটা হবে, অ্যান্সারটা তুমি ভালো অ্যান্সারটা দেখে নিবা, একটু বইটা খুলে দেখে নিবা, যে ওই লাইনটা একবার পড়ে নিবা, আর জীবনে কোনোদিন তোমার মাথা থেকে বের হবে না। প্রমোদ চৌধুরীর শিক্ষা জীবন কেমন ছিল? দুর্বিষহ, সাধাসিধে, কৃতিত্বপূর্ণ নাকি টানাপোড়েনের মধ্যে দিয়ে চলছিল? প্রমোদ চৌধুরীর শিক্ষা জীবন কেমন ছিল? আচ্ছা, প্রমোদ চৌধুরীর শিক্ষা জীবন ছিল হলো, ওকে অ্যান্সার পেয়ে গেছি, থ্যাংক ইউ। কৃতিত্বপূর্ণ অর্থাৎ উনি অনেক মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিলেন এবং উনার কিন্তু স্টুডেন্ট লাইফ থেকে উনি সাহিত্য চর্চায় প্রবলভাবে নিজেকে মনোনিবেশ করেছিলেন। এখানে তোমার আরো কিছু হচ্ছে এই যে উনার লেখক পরিচিতি সম্পর্কিত যে এমসিকিউ গুলো এগুলো আছে এবং এখানে কিন্তু আলাদা করে তোমার নতুন কিছু নাই। সো যারা হচ্ছে বই পড়া উপন্যাস সুন্দর করে পড়েছো তাদের আইডিয়া আছে এবং ইনশাল্লাহ আমার ক্লাসের একটা বাচ্চারও একটা এমসিকিউ মিস হবে না। যে কয়টা ক্লাস আজকে আমরা করছি একটা এমসিকিউ আরো ভুল যাবে না ইনশাল্লাহ। একটা উদ্দীপক দেখি চলো। মানবতা নৈতিকতাবোধ মুখ্য নয়, আমাদের দেশের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরেই। প্রায় নৈতিকতাবোধ বিবর্জিত এসব শিক্ষিত সমাজ অর্থের জন্য আত্মীয়তাকে ভুলে যাচ্ছে, ভাই ভাইকে ভুলে যাচ্ছে এবং বাবা মাকেও ভুলতে আক্ষেপ করছে না। এমনকি অর্থ উপার্জনের জন্য গর্হিত অপরাধ করতেও তারা দ্বিধা করে না। একদম সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছে, দেখতে পাচ্ছ, একদম সমাজের বাস্তব চিত্রটা এনে ফেলেছে, যেখানে দেখা যাচ্ছে যে অর্থের জন্য আমরা এখন যে কোনো কিছু করতে প্রস্তুত। তো কোশ্চেনটা দেখো, উদ্দীপকটি তোমার পঠিত কোন রচনার ভাবকে নির্দেশ করে? শিক্ষা ও মনুষ্যত্ব, বই পড়া, নিরীহ বাঙালি নাকি পালামৌ? উদ্দীপকে তোমার এই যে কোন সিচুয়েশনের কথা বলা হচ্ছে বা উদ্দীপকটা তোমার কোন টপিকের উপরে আছে?
আচ্ছা, এটার অ্যান্সার আমরা পেয়ে গিয়েছি। ওকে, 35-এর হচ্ছে তুমি বলছো যে বই পড়া, অর্থাৎ বই পড়া প্রবন্ধে আমাদের দেখানো হয়েছে যে আমাদের এই যে আত্মার শক্তি, সাহিত্য চর্চা না করতে করতে আমাদের যে আত্মার শক্তি, আমাদের আত্মার যে পবিত্রতা, এই আত্মার পবিত্রতা নষ্ট হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা বই পড়ছি কিংবা আমরা যে কোনো কাজ করছি বা যা করছি, আমাদের সব সময় টার্গেট হচ্ছে আমাদের ইনকাম করতে হবে, আমাদের উপার্জন করতে হবে। টাকা উপার্জন আমাদের এখন এত হচ্ছে তোমার ইম্পর্টেন্ট হয়ে গেছে যে এই যে সম্পত্তি লাভের জন্য, টাকা লাভের জন্য আমরা যে কোনো কিছু করতে প্রস্তুত হয়ে যাচ্ছি। ওকে, এইবার আমাদের হচ্ছে বই পড়াটা তো শেষ হয়ে গেল আগের এমসিকিউটার মধ্যে থেকে। এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের বই পড়া প্রবন্ধ শেষ, এখন আমরা পড়বো হচ্ছে নিম গাছ। নিম গাছ আমাদের টপিকটা কি বলতো? একদম রূপক অর্থে রচিত হচ্ছে তোমার একটা একদম রূপক অর্থে রচিত তোমার একটা গল্প, যেখানে মূলত নিম গাছটাকে একটা রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে, যেখানে অ্যাকচুয়ালি লেখক নিম গাছের কথা বলতে চায়নি, বরং সমাজের এমন কোনো একটা শ্রেণীর কথা বা এমন কোনো একটা অঙ্গ সংস্থানের কথা বলতে চেয়েছেন যারা মূলত এই নিম গাছের মতোই প্রতিনিয়ত মানুষের উপকার করে আসছে, মানুষকে সব ধরনের সাহায্য সহযোগিতা বলো, তার খেদমত বলো, যত্ন বলো, সবকিছু করে আসছে, কিন্তু আলটিমেটলি তার নিজের দিকে তাকানোর সময়ও তার নাই এবং অন্য কারোর যত্নের পাত্র বা পাত্রী সে হতে পারছে না। এই যে জায়গাটা, এই জায়গাটা থেকেই কিন্তু হচ্ছে রূপক অর্থে নিম গাছ রচিত হয়েছে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ কথাটি নিমগাছ গল্পের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ, এই কথাটি নিমগাছ যে গল্প, এটার কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? এই গল্পের কবিরাজ ছিল, বিজ্ঞজন ছিল, লক্ষ্মী বউ ছিল, আর কবি ছিল। এই চারজনের মধ্যে কার আচরণের সাথে এই সেন্টেন্সটা যাচ্ছে? ওকে, 37-এর হচ্ছে খ বা বি। থ্যাংক ইউ। কবির সঙ্গে, অর্থাৎ উনি যখন নিম গাছকে দেখেছিলেন তখন উনি নিম গাছের প্রশংসাই করেছিলেন। কবিরাজ কিংবা অন্য লোক যারা হচ্ছে নিম গাছকে তোমার হচ্ছে এই যে কবিরাজরা যেমন তাকে পছন্দ করে বা তার গুণাবলী রচনা করে বা বলে, কারণ হচ্ছে তার অনেক ঔষধি গুণ আছে। এরপরে বিভিন্ন কারণে মানুষ নিম গাছকে পছন্দ করে, কিন্তু তার সৌন্দর্যের কারণে কিন্তু কখনোই কবির মতো করে আগে কেউ কোনোদিন বলে নাই যে নিম গাছ তুমি যে একটা সৌন্দর্য যেটা আছে এইটা নিয়ে কেউ কখনো বলে নাই, প্রথম বলেছিল কবি। নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা ব্যক্তিটি কোন প্রকৃতির? উপকারভোগী, ভাবপ্রবণ, দূরদৃষ্টি সম্পন্ন, নাকি অনুসন্ধিৎসু? উপকারভোগী মানে যে উপকার নিচ্ছে, উপকারটা ভোগ করছে। উপকারের থেকে এই যে তোমার নিম গাছ, এর দিকে অনুসন্ধিৎসু দৃষ্টিতে তাকানো মানে হচ্ছে ভিতরে ইনভেস্টিগেশন করার ট্রাই করছে বা নিম গাছের পার্টসপত্রকে ডিফাইন করার ট্রাই করছে, যেখানে কি আছে, এখানে কি নাই, এখানে একটা ছাল উঠে গেছে নাকি, এখানে একটা পাতা পড়ে গেছে নাকি, এই ধরনের অনুসন্ধিৎসু বা জ্ঞান পিপাসু দৃষ্টি। দূরদৃষ্টি সম্পন্ন মানে কি, যে পরবর্তীতে কি ঘটতে পারে বা ভবিষ্যতে কি ঘটতে পারে এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে, দৃষ্টিভঙ্গি নিয়ে নিম গাছের দিকে তাকানো। আর একটা কি আছে তোমার ভাবপ্রবণ। ভাবপ্রবণটা হচ্ছে তার নিম গাছের প্রতি যে একটা আবেগটা বা নিম গাছের যে সৌন্দর্যটা, এইটা হচ্ছে তোমার ডিফাইন করার ক্ষমতাটা। আচ্ছা, 38-এর বি খ তোমরা অলরেডি অ্যান্সার করে ফেলেছো। তো নিম গাছের দিকে যখন এই কবি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিলেন, তার ভিতরে ভাবপ্রবণ যে প্রকৃতিটা, এটার উদ্ভব ঘটেছিল। এরপরে কি আছে দেখো, নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে কে চেয়ে রইল? আমরা দেখলামই যে মুগ্ধ দৃষ্টিতে চেয়েছিলেন কবি। নিম গাছ গল্পে শিকড় অর্থে কি ব্যবহৃত হয়েছে? শিকড় তোমার কোন অর্থে ব্যবহৃত হয়েছে? দ্রুত বলো। এটা কিন্তু এই যে তোমার গল্পটা, এইটার পুরা গল্পের ছাপটাই তোমার হচ্ছে এই 40 নম্বর প্রশ্নটা, একটা প্রশ্নের মধ্যে চলে আসে পুরা গল্পের ছাপটা। নিম গাছ গল্পে শিকড় কি অর্থে ব্যবহৃত হয়েছে? পরোপকার, সাংসারিক বন্ধন, দায়িত্বশীলতা, নাকি অস্তিত্ব?
আচ্ছা, ওকে, 40-র অ্যান্সারও পেয়ে গিয়েছি। 40-র অ্যান্সার হচ্ছে তোমার, হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অর্থাৎ নিম গাছ গল্পের শিকড় অর্থে ব্যবহৃত হয়েছে তোমার যে সাংসারিক বন্ধন, মানে নিম গাছ যেমন নিম গাছের ইচ্ছা করছিল সে কবির সঙ্গে চলে যায়, যেহেতু কবিতার প্রশংসা করছে তাকে ব্যবহার করার জন্য কিংবা তার উপকারিতা ভোগ করার জন্য নয়, বরং তার অ্যাকচুয়াল প্রশংসাই কবি করছিল। নিম গাছের মনে হচ্ছিল আমি কবির সঙ্গে চলে যাই, কিন্তু সে যেতে পারছে না। কেন? কারণ তার যে শিকড়, এই শিকড়টা মাটির নিচে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। তোমার গল্পে আছে দেখবা, বলছে যে কবির সঙ্গে তার চলে যেতে ইচ্ছা করছে, কারণ কিন্তু সে যেতে পারছে না, কারণ তার যে শিকড় এটা মাটির নিচে অনেক দূর অবধি বিস্তৃত। তো এই যে জিনিসটা, এটা কিসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? সাংসারিক বন্ধনের সঙ্গে। এক্স্যাক্টলি, 40-এর বি, সাংসারিক বন্ধনের সঙ্গে। অর্থাৎ একজন নারী যে হচ্ছে সারাটা জীবন সংসারের পিছনে ঢেলে গেল, তার ইচ্ছা হলেই কিন্তু সে চলে যেতে পারবে না। কেন পারবে না? ওই যে সংসারের যে চেইনটা, ওই যে বন্ধনটা, এটার মধ্যে সে পড়ে গেছে। এখন তাকে কেউ পাত্তা না দিলেও, তার জন্য কেউ না করলেও, তার আজীবন ওখানে থেকে আসলে মানুষকে সার্ভ করেই যেতে হবে। এই বন্ধনে সে আটকে গেছে। কারা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ? আমি একটু আগেই বললাম যে কবিরাজরা। কবিরাজরা তোমার নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ। অর্থাৎ যেহেতু নিম গাছের অনেক উপকারী দিক আছে, এটার পাতা, তারপর এটার ছাল বাকড়, প্রত্যেকটা জিনিসই হচ্ছে উপকারী, দ্যাটস ওয়াই কবিরাজেরা এর প্রশংসায় পঞ্চমুখ। নিম গাছ কোন ধরনের রচনা? গীতি কবিতা, ছোট গল্প, প্রতীকী গল্প, নাকি ব্যঙ্গ কবিতা? এই মাত্রই কিন্তু আমি বললাম রূপক অর্থে রচিত একটি গল্প। রূপক অর্থে রচিত একটি গল্প। রূপক অর্থে রচিত গল্প মানে কি? প্রতীকী গল্প। রূপক মানেই হচ্ছে তোমার প্রতীকী। রূপক বা প্রতীকী গল্প নিম গাছ। আচ্ছা, এরপরে তুমি এই যে 44 নাম্বার দেখো, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। তোমার এই গল্পের একদম লাস্ট লাইনটা, পুরোটা গল্পে তোমার নিম গাছকে নিয়ে কথাবার্তা নাড়াচড়া করা হলো, এবং লাস্ট লাইনে এসে কিন্তু এই যে গল্পের থিমটা ঘুরিয়ে দেওয়া হলো, বা ট্রাই বেকার যেটা তোমরা বলো, একদম হচ্ছে তোমার যে মেইন যে জায়গাটা, সেটা কিন্তু এই লাস্ট লাইনটা। অর্থাৎ পুরো নিম গাছের বর্ণনা দিয়ে লাস্টে এসে বলতেছে যে ওদের বাড়ির গৃহকর্মা নিপুণা বউটারও একই অবস্থা। অর্থাৎ ওই বউটার কথাই কিন্তু তোমার পুরা নিম গাছের সঙ্গে মিলিয়ে ওইটাই কিন্তু আলটিমেটলি বলা হলো। বউটার কেমন অবস্থা? অবহেলিত, যত্নাকাঙ্ক্ষী, নাকি হচ্ছে তোমার উচ্চাকাঙ্ক্ষী? এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার ক। এখানে একটু মিস্টেক আছে তোমার, হচ্ছে তোমার এগুলা টাইপিং মিস্টেক, এটা কোনো মিস্টেকই না। অর্থাৎ এখানে হচ্ছে তোমার বুঝতেই পারছো যে এটা হচ্ছে তোমার হবে অবহেলিত। অর্থাৎ ওই যে গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউ কিংবা নিম গাছ কেউই যত্নাকাঙ্ক্ষী কিংবা উচ্চাকাঙ্ক্ষী ছিল না, তারা ছিল কি? তারা ছিল অবহেলিত। আচ্ছা, এখন আমরা দেখব একটু লেখক পরিচিতি। বনফুলের জন্ম তারিখ। বনফুলের জন্ম তারিখ কোনটা ছিল ওনার? 19শে জুন, 19শে জুলাই, 19শে অগস্ট, নাকি 19শে সেপ্টেম্বর? দেখো কত সুন্দর করে তোমাকে কনফিউজ করা হবে, কত কত সুন্দর করে পলিশড ওয়েতে তোমাকে কনফিউজ করা হবে। অর্থাৎ তুমি যে শুধু তারিখটা মাথায় রাখবা, এরপরে মাসের হিসাবটা তুমি করবা, এই সুযোগ কিন্তু তোমাকে দেওয়া হবে না। 19শে জুন, 19শে জুলাই, 19শে অগস্ট, 19শে সেপ্টেম্বর। অর্থাৎ তোমাকে তারিখটা ধরে পুরো প্রত্যেকটা মাসের দেওয়া হবে, তোমার অ্যাকচুয়াল ডেটটা কিন্তু আসলেই মনে রাখতে হবে। তুমি যে শুধু মাসটা কিংবা তারিখটা মনে রাখবা, এই সুযোগও তোমাকে দেওয়া হবে না। দ্রুত অ্যান্সার করো, বনফুলের জন্ম তারিখ কোনটা? আচ্ছা, এটার আমরা অ্যান্সার পেয়ে গিয়েছি, থ্যাংক ইউ। বনফুলের জন্ম তারিখ হলো তোমার
এই যে 19শে জুলাই। থ্যাংক ইউ বাচ্চারা। হ্যাঁ 19শে জুলাই, থ্যাংক ইউ। আচ্ছা প্রত্যেকে অ্যান্সার করছো, ধন্যবাদ তোমাদের। কিসের মাধ্যমে বনফুলের সাহিত্য অঙ্গনে প্রবেশ? কিসের মাধ্যমে বনফুল সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন? অর্থাৎ উনি একটি লেখা প্রথমত লিখেন যেটা পত্রিকায় প্রকাশিত হয়, যার মাধ্যমে ওনার সাহিত্য অঙ্গনে প্রবেশটা ঘটে। রবিবারের চিঠি, শনিবারের চিঠি, কল্লোল, নাকি হচ্ছে তোমার এটা কি সংবাদ? মনে রেখো একটা খুব ইজি মনে রাখার টেকনিক, সাহিত্য অঙ্গনে প্রবেশ সপ্তাহের প্রথম বার কোনটা? শনিবার। দুইটারই একটা শুরু শুরু ব্যাপার আছে না? উনি সাহিত্য অঙ্গনে প্রবেশ করছেন, শনিবার সপ্তাহে প্রথম প্রবেশ করছে, সো বনফুলের সাহিত্য অঙ্গনে প্রবেশ শনিবারের চিঠি লেখার মধ্য থেকে। মনে থাকবে দুইটারই মধ্যে একটা স্টার্টিং ব্যাপার আছে। বনফুলের সাহিত্য অঙ্গনে প্রবেশ হলো আর শনিবারের সপ্তাহে প্রবেশ হলো, দুইটার মধ্যে একটা স্টার্টিং ব্যাপার আছে। তো এনার সাহিত্য অঙ্গনে প্রবেশের হচ্ছে শনিবারের চিঠি লেখার মধ্য দিয়ে। বনফুল কোথায় মৃত্যুবরণ করেন? উনি কলকাতায় মৃত্যুবরণ করেন, কলকাতায় মৃত্যুবরণ করেন। আচ্ছা এটার ভিতর থেকে শেষ হলো আমাদের হচ্ছে নিম গাছ, অর্থাৎ আমাদের আজকের যে 4টা গদ্য সেটার থার্ড গদ্যটা আমাদের শেষ হলো। আজকের লাস্ট গদ্যটা আমরা এখন পড়তে যাচ্ছি, অর্থাৎ প্রবাস বন্ধু। লাস্ট গদ্য আমাদের যেটা আছে সেটা আমরা পড়তে যাচ্ছি, প্রবাস বন্ধু। তন্নি শব্দের অর্থ কি? প্রবাস বন্ধু গল্পে এটা কিন্তু অনেক মজার একটা গল্প, আমরা জানি তো তাই না? আমাদের প্রত্যেকেরই মোটামুটি পড়া হয়ে গেছে, যেহেতু একদমই কাছে পরীক্ষা। এটা পড়ার পরে মনে হলো না যে হচ্ছে আমি যদি একটু যাইতে পারতাম? আমি যখন আমার টাইমে যখন পড়েছি আমার বারবারই মনে হতো যে হচ্ছে আমি ওই জায়গাটাতে চলে গেছি। যখন পানশিরের কথা পড়ছি, যখন কাবুলের কথা পড়ছি, পড়ার টাইমে আমার পুরো মনে হচ্ছিল যে আমি ওখানে হচ্ছে এই যে আব্দুর রহমানের সাথে আমিও ওইখানে হচ্ছে লেখকের জন্য রান্না বান্না করতেছি, আমিও অলরেডি ওইখানে আছি। আচ্ছা তো প্রথমটা অ্যান্সার করো। তন্নি শব্দের অর্থ কি? বড় দেহ, ক্ষীণ দেহ, তিরস্কার নাকি পুনরায়? আচ্ছা 51, থ্যাংক ইউ। 51 এর অ্যান্সার হচ্ছে তন্নি শব্দের অর্থ কি? ওকে তন্নি শব্দের অর্থ হচ্ছে তোমার সাউন্ডের সমস্যা হচ্ছে। ঠিক আছে সাউন্ড আছে। আচ্ছা তন্নি শব্দের অর্থ হচ্ছে তোমার ক্ষীণদেহ, অর্থাৎ এটা হচ্ছে তোমার। আচ্ছা তোমরা সবাই সি কেন অ্যান্সার করছো? সি মানে তিরস্কার। তন্নি শব্দের অর্থ তিরস্কার না, তন্নি শব্দের অর্থ হচ্ছে তোমার ক্ষীণদেহ। দুইটা কিন্তু এখানে ছিল, বপু ছিল আর তন্নি ছিল। বপু মানে আব্দুর রহমানকে বোঝানো হয়েছে যে বড় দেহ, আর তন্নি দিয়ে বোঝানো হয়েছে হচ্ছে ক্ষীণদেহ বা শিককায় শুকনা যে বডি স্ট্রাকচার, এটা তন্নি অর্থ তোমার ক্ষীণদেহ। কনফিউজ হওয়া যাবে না, কনফিউজ হওয়া যাবে না, এটা তিরস্কার না, ক্ষীণদেহ। আব্দুর রহমানকে লেখক নরদানব বলেছেন কেন? আব্দুর রহমানকে লেখক নরদানব বলেছেন কারণ তার আচরণ, নাকি অনেক বেশি রান্নাবান্না করে ফেলেছিল সেই জন্য, আব্দুর রহমানের শারীরিক গঠনের জন্য, নাকি ওই যে বেশি খাওয়া দাওয়া করাটার জন্য? বলতো লেখক যে নরদানব বলেছিল আব্দুর রহমানকে, উনি মজা করেই নরদানব বলেছিল, কেন বলেছিলেন? আচ্ছা আব্দুর রহমানকে লেখক নরদানব বলেছিল কারণ হচ্ছে আব্দুর রহমানের তোমার এই যে শারীরিক গঠনটা ছিল, অর্থাৎ উনি হচ্ছে অনেক তোমার প্রশস্ত মানব ছিলেন, একদম হচ্ছে আমাদের লেখার মধ্যে যে বর্ণনাটাই আছে পুরা যে হচ্ছে একদম
অনেক লম্বা ছিলেন। হাত যখন উনি সোজা করে হাত রাখছেন তখন একদম তার হাঁটুর নিচ পর্যন্ত তার হাতের আঙুল পৌঁছে যাচ্ছে। তুমি চিন্তা করো, তুমি যদি সোজা হয়ে দাঁড়াও তোমার হাত যাচ্ছে হচ্ছে কোন অবধি, তোমার কোমর থেকে কিছুটা নিচে দাঁড়িয়ে যাচ্ছে। অর্থাৎ আব্দুর রহমান যখন দাঁড়াচ্ছেন তখন তার হাত চলে যাচ্ছে তার হাঁটু পর্যন্ত, মানে চিন্তা করো কত লম্বা হাত। এরপরে তার হাতের আঙুলের বর্ণনা দিচ্ছেন কলার কাদির মতো, অর্থাৎ কত বড় বড় আঙুল। সো সেখানে তার যে শারীরিক স্ট্রাকচার, এটার জন্য তাকে নরদানব বলেছিলেন লেখক। হরফন মৌলা কাকে বলে? হরফন মৌলা অর্থ কি? খুবই সুন্দর করে কিন্তু লেখা ছিল যে হচ্ছে হরফন মৌলা। হরফন মৌলা মানে সকল কাজের কাজী। একদম সুন্দর করে মনে রাখবা, এটা কিন্তু একটা রিদম আছে, দেখলেই বুঝবা। হরফন মৌলা সকল কাজের কাজী। সকল কাজের কাজী মানে কি? যে সব কাজ করতে পারে, যে হচ্ছে তোমার অলরাউন্ডার, রান্না দিয়ে শুরু করে ঘর মোছা, বাসন মাজা, বাজার করা সব পারে। এই হরফন মৌলা কে ছিল এই গল্পে? আব্দুর রহমান। এরপরে দেখো, তামাম আফগানিস্তান কিসে মশহুর? তামাম আফগানিস্তান কিসে মশহুর মানে কি? এখানে হচ্ছে সব থেকে বেশি পাওয়া যায় বা হচ্ছে তোমার সব থেকে বেশি চাহিদা বলতে পারো, কিংবা সব থেকে বেশি ফলন বলতে পারো, এটা কিসে? অর্থাৎ আফগানিস্তানে সব থেকে ফলন বেশিটা হচ্ছে বা সব থেকে সহজলভ্য কি? তোমার আখরোট, শামি কাবাবে, ফালুদায়, নাকি বরফি আঙুরে? আচ্ছা, তামাম আফগানিস্তান কিসে মশহুর? এটা হলো তোমার, ওকে অ্যান্সার পেয়ে গিয়েছি। হ্যাঁ, বরফি আঙ্গুরে। তামাম আফগানিস্তান বরফি আঙ্গুরে মশহুর। কাবুলি চায়ের রং কেমন? আমাদের চায়ের মতো না, আমরা নর্মাল যে চা খাই সেই চায়ের রঙের মতো কাবুলি চায়ের রং না। ওনারা কেমন চা খায়? সবুজ চা খায়। সবুজ চা বলতে কি বুঝিয়েছে লেখক? গ্রিন টিকে, যেটা আমরা এখনই সবাই চিনি। অর্থাৎ কাবুলির চায়ের রং হচ্ছে তোমার সবুজ। এক মুখে হয়ে তাজি ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলে। প্রবাস বন্ধু রচনায় এই উক্তিকে এই উক্তি দিয়ে কোনটি বোঝানো হয়েছে? একমুখ হয়ে তাজি ঘোড়া মানে কি? যে ঘোড়া হচ্ছে প্রচন্ড তোমার ক্ষিপ্র গতিতে ছুটে চলে, প্রচন্ড ক্ষিপ্র গতিতে ছুটে চলা ঘোড়াকে বলছে তাজি ঘোড়া। তো এই প্রচন্ড ক্ষিপ্র গতিতে তাজি ঘোড়ার মতো ছুটে চলার সাথে কোনটাকে মিলানো হয়েছে? কাবুলের হাওয়াকে, পানশিরের অধিবাসীদেরকে, আতশবাজির হুলকাকে, নাকি তোমার এই বরফের গুঁড়োকে? দ্রুত অ্যান্সার করো, ফাস্ট। আচ্ছা, 56 এর অ্যান্সার। হ্যাঁ, থ্যাংক ইউ, পেয়ে গিয়েছি। একমুখে হয়ে তাজি ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলে হচ্ছে তোমার, এটা কি ছুটে চলে? বরফের গুঁড়ো। অর্থাৎ যখন হচ্ছে প্রচন্ড বাতাসটা উঠে, যখন হচ্ছে এই যে তোমার শৈত্যপ্রবাহ যে বাতাসটা উঠে, তখন কিন্তু ওখানে যেহেতু বরফ পড়ছে, বরফের গুঁড়াগুলোও সাথে যাচ্ছে এবং সেটা খুব প্রচন্ড বেগে নাক মুখে লেগে যাচ্ছে, যেটাকে হচ্ছে তাজি ঘোড়ার সঙ্গে বা এই যে ক্ষিপ্র গতিতে ছুটে চলা ঘোড়ার সঙ্গে লেখক তুলনা করেছেন। আচ্ছা, এরপরে দেখো, লেখকের মতে আব্দুর রহমান কয়জনের খাবার রান্না করেছিল? অর্থাৎ খাবেন লেখক একা, কিন্তু আব্দুর রহমান রান্না করেছিলেন একসঙ্গে অনেক। যেটা দেখে হচ্ছে লেখক কি বলেছিলেন বলতো? বলেছিলেন যে যদি একজনের খাবারের রান্না করার জায়গায় তিনজনের খাবার রান্না করে সেক্ষেত্রে তাকে ধমক দেওয়া যায়, কিন্তু যেহেতু যে একজনের খাবারের জায়গায় 6 জনের খাবার রান্না করেছিল, তাই লেখক অল্প শোকে কাতর না হয়ে অধিক শোকে পাথর হয়ে গেছেন। অর্থাৎ যে খাবে লেখক একজন, উনি রান্না করেছিলেন 6 জনের খাবার। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে লেখকের মতে আব্দুর রহমান রান্না করেছিলেন 6 জনের খাবার, যেটা দেখে লেখক অধিক শোকে পাথর হয়ে গিয়েছিলেন। আচ্ছা, সৈয়দ মুজতবা আলী এই যে প্রবাস বন্ধুর কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? দেশ বিদেশ, চাচা কাহিনী, পঞ্চতন্ত্র, নাকি শবনম?
এটা কিন্তু তোমার অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। 59 কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, বারবার মোটামুটি আসে। সো দ্রুত অ্যান্সার করো যে তোমার এই যে প্রবাস বন্ধু সৈয়দ মুজতবা আলীর কোন হচ্ছে তোমার গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। $59 ফার্স্ট। ওকে, 59 এর এ, থ্যাংক ইউ। দেশে বিদেশে প্রবাস বন্ধু সংকলিত হয়েছে মুজতবা আলীর দেশে বিদেশে গ্রন্থ থেকে। এরপরে কি আছে দেখি। সৈয়দ মুজতবা আলী কত সালে জন্মগ্রহণ করেন? এই সালগুলো কিন্তু বাবারা কোনোভাবেই গুলিয়ে ফেলা যাবে না, মাথায় রেখো। এই সালগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন পড়ছো এক একটা গদ্য ধরে ধরে মনে হচ্ছে খুবই সহজ, কিন্তু ভালো করে মাথায় না রাখলে পরীক্ষার হলে জট পাকিয়ে যাবে। অর্থাৎ তোমার কিন্তু বেশ কয়েকজন লেখক, বেশ কয়েকজন কবির নাম এবং তাদের হচ্ছে জন্মসাল মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে একটু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভালো করে একটু মাথায় রাখার ট্রাই করলে, 2-4 বার প্র্যাকটিস করলে এই কনফিউশনটা আসবে না। সৈয়দ মুজতবা আলী কত সালে জন্মগ্রহণ করেন? 61, 1903, 1904, 1909 নাকি তোমার 1913? আচ্ছা, থ্যাংক ইউ, অ্যান্সার পেয়ে গিয়েছি। ওকে, 1904। 1903 সালে একজন কবির হচ্ছে তোমার জন্মসাল আছে, বলতে পারো কার? 1903 সালে দেখি, তোমাদের হচ্ছে একটু আইকিউ টেস্ট করি। আচ্ছা, করিমগঞ্জ কোথায়? করিমগঞ্জ কি ঢাকায়, আসামে, আফগানিস্তানে নাকি তোমার কলকাতায়? সৈয়দ মুজতবা আলী জন্মস্থান করিমগঞ্জ। এটা কোথায় আমরা জানি, এটা হচ্ছে তোমার আসামে, আসামের করিমগঞ্জে। বলছে কাবুলের পানি কেমন? গরম, মিষ্টির মতো, খোলা নাকি গলানো পাথরের মতো? কাবুলের পানি কেমন, অর্থাৎ এটা হচ্ছে তোমার গলানো পাথরের মতো। গলানো পাথর কেন বলছে? যে পানিটা এত ঠান্ডা, অস্বাভাবিক লেভেলের ঠান্ডা থাকার কারণে ঠান্ডা একটা ধার চলে এসেছে, মানে হাত পায়ে লাগলে ঠান্ডার ইসে মনে হচ্ছে যে ওই জায়গাটা কেটে যাবে। দ্যাটস ওয়াই বলছে গলানো পাথরের মতো। কাবুলের পানি হচ্ছে তোমার এই গলানো পাথরের মতো। পানশির কোথায়? এইটা আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু ভালো পরিমাণ ইম্পর্টেন্ট। উত্তর আফগানিস্তান, দক্ষিণ আফগানিস্তান, পূর্ব আফগানিস্তান নাকি পশ্চিম আফগানিস্তানে? পানশির কোথায়? দ্রুত অ্যান্সার করে দাও, পানশির কোথায়? আচ্ছা, থ্যাংক ইউ, অ্যান্সার পেয়ে গিয়েছি। ওকে ওকে, পানশির হচ্ছে তোমার কোথায় বলো তো? যারা অ্যান্সার দাও না এখনো, কেন দিচ্ছ না? উত্তর আফগানিস্তানে। পানশির তোমার উত্তর আফগানিস্তানে। দেখো উত্তর দিয়ে দিয়েছি আমিও অলরেডি, তোমরা দিচ্ছ না দেখে। হ্যাঁ, কয়েকটা তো পেয়েছি, থ্যাংক ইউ। যারা উত্তর দিয়েছো ধন্যবাদ। উত্তর আফগানিস্তানে, পানশির উত্তর আফগানিস্তানে। আব্দুর রহমানের সঙ্গে ডাক্তারি কলেজের ছাত্রের সাদৃশ্য কোথায়? ডাক্তারি কলেজের ছাত্রদের কাজ কি? অর্থাৎ যখন হচ্ছে তার টিচার তাকে কোনো একটা মানব দেহ কেটে কুটে দেখাচ্ছে, তখন ডাক্তারি কলেজের স্টুডেন্টরা কি করে? একদম গভীর মনোযোগ দিয়ে একাগ্র চিত্তে পুরো চোখের পলক না ফেলে হাঁ করে তাকায় থাকে। আব্দুর রহমানের ব্যাপারটা কেমন ছিল? উনিও ডাক্তারি কলেজের ছাত্রদের মতো এইভাবে একাগ্র চিত্তে এবং
তোমার এই যে তন্ময়তায়, তন্ময়তায় মানে কি একদম মানে পুরা ওই জায়গাটাতে উনি স্টাক হয়ে গেছেন বা ওই জায়গাটা একদম তন্ময় হয়ে তাকিয়ে আছেন। এটাই হচ্ছে তোমার ডাক্তারি কলেজের সাথে আব্দুর রহমান, ডাক্তারি কলেজের স্টুডেন্টদের সাথে আব্দুর রহমানের যে মিল বা সাদৃশ্য, অর্থাৎ এটা তোমার হবে হচ্ছে খ, একাগ্রচিত্ততা এবং তন্ময়তার, মানে পুরো তন্ময় হয়ে উনি হচ্ছে ওই জায়গাটাতে মিশে গেছেন বা ওই জায়গাটাতে এত ফোকাস করছেন যে উনি পুরা হচ্ছে আমরা বলি না যে ওনার ধ্যানদা লেগে গেছে, ওইটাই হচ্ছে তোমার এই তন্ময়তা। আচ্ছা, ব্যাস উৎকৃষ্ট রেধেছ আব্দুর রহমান, এখানে কি প্রকাশ পেয়েছে? আব্দুর রহমান যে একজনের খাবার রান্না করতে, যে 6 জনের খাবার রান্না করছে এবং লেখককে ইচ্ছা মতো তোমার যতটুক সম্ভব খাওয়ানো, এটা সেটা এনে এনে আস্ত উঠ খাওয়ায় দেওয়ার মতো অবস্থা করে ফেলেছে। এই কতটুকু খেয়ে আব্দুর রহমান কে প্রশংসা করে কিংবা তোমার পরিতৃপ্তিতে কিংবা রান্নার উৎকর্ষতায় কোন সাইডকে ব্যাখ্যা করে বা কোন সাইডটাকে ফোকাস করে এই কথাটা লেখক বলেছিলেন? রান্নার উৎকর্ষ, পরিতৃপ্তি নাকি প্রশংসা? আচ্ছা, 68 কোনটা হবে? রান্নার উৎকর্ষ, পরিতৃপ্তি নাকি প্রশংসা? আচ্ছা, 68 এর হ্যাঁ, 68 এর অ্যান্সার হচ্ছে তোমার ঘ, অর্থাৎ তিনটাই, রান্নার উৎকর্ষ, তারপরে পরিতৃপ্তি, প্রশংসা। ঘ। এই বি না, বি কারা বলছো? বি কেন হবে? পরিতৃপ্তিও ছিল, অর্থাৎ রান্নার উৎকর্ষতায় উনি পরিতৃপ্ত হয়েছেন এবং প্রশংসা করেছেন, তিনটা স্টেপ। রান্নার উৎকর্ষতায় পরিতৃপ্ত হয়েছেন লেখক এবং তার পরবর্তীতে উনি প্রশংসা করে কথাটা বলেছেন। আচ্ছা, তো আমাদের হচ্ছে গদ্য অংশ এইখানেই শেষ হয়ে গেল। আজকে আমরা 4টা গদ্য থেকে এমসিকিউ পড়লাম, 4টা গদ্য থেকে এমসিকিউ পড়লাম এবং আমাদের গদ্যাংশ এইখানেই ইতি টানা হলো। এখন আমরা যাব আমাদের আজকের কবিতা অংশে, যেখানে আমরা পড়ব কপোতাক্ষ নদ, এরপরে আমরা পড়ব জীবন বিনিময়, তারপরে আমরা পড়ব বৃষ্টি এবং সব শেষে আমরা পড়ব তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। ঠিক আছে, তাহলে আমাদের গদ্য অংশ ক্লিয়ার। এখন আমরা হচ্ছে কবিতা অংশের দিকে যাই, চলো। কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত, সতত হে নদ তুমি পরমোর মনে। কবিতাটা তো পড়া আছে সবার, তাই না? কবিতাটা সবার পড়া আছে। ওকে, কপোতাক্ষ নদ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন? ফ্রান্সে, ইংল্যান্ডে, ইতালিতে নাকি আমেরিকায়? কপোতাক্ষ নদ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন? আচ্ছা, একটা জিনিস বলো তো, আমাদের যে হচ্ছে ইয়ার মানে গদ্যের টপিকটা গেল এবং এখন আমাদের হচ্ছে কিছুটা অংশ বাকি আছে যেটাতে আমরা হচ্ছে কবিতা পাঠটা পড়বো। তো আমরা কি একবারে টেনে যাব নাকি তোমাদের একটা ব্রেক দরকার? নামাজের টাইম চলে আসছে আমাদের, কিন্তু অলরেডি একটা ব্রেকের টাইম চলে আসছে, আমাদের কিন্তু মাস্ট একটা ব্রেক দিতে হবে, মাস্ট একটা ব্রেক আমাদের কিন্তু নিতে হবে। আচ্ছা, ঠিক আছে, কপোতাক্ষ নদ কবিতাটি ওকে অ্যান্সার আমরা পেয়েছি যে এটা হচ্ছে উনি ফ্রান্সে ছিলেন। উনি যখন ফ্রান্সে ছিলেন তখন ওনার হচ্ছে যে দেশের প্রতি যে হচ্ছে তোমার আবেগ বা ভালোবাসা, এটার থ্রুতে, হ্যাঁ, ফ্রান্সে ছিলেন, ফ্রান্সে ছিলেন। আচ্ছা, আমরা একবারে নামাজের টাইমটাতেই আমরা ব্রেকটা নিব, নামাজের টাইমটাতে আমরা ব্রেকটা নিব, ঠিক আছে। জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, এটা মাইকেল মধুসূদন দত্ত কেন বলেছিলেন? অর্থাৎ উনি কপোতাক্ষ নদের যে পানির যে সাউন্ডটা ওটা উনি শুনতে পাচ্ছেন না, উনি ভ্রান্তির ছলনে মানে উনি ইমাজিন করে নিচ্ছেন যে
উনি কপোতক্ষ নদের এই সাউন্ডটা শুনতে পাচ্ছেন। ইমাজিন করে উনি বলছেন যে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। এটাকে কি বলছে? স্তুতি, কৃতজ্ঞতা, আক্ষেপ নাকি তৃপ্তিবোধ? কোনটা প্রকাশ পেয়েছে? 71 ফার্স্ট। 71 এর কোনটা প্রকাশ পেয়েছে? আচ্ছা, জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, এইখানে হচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ, তোমরা উত্তরটা পাইছি। জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, এখানে চরণটিতে প্রকাশ পেয়েছে হচ্ছে তোমার তৃপ্তিবোধ, অর্থাৎ উনি যে হচ্ছে এই যে তোমার কপোতক্ষ নদের যে সাউন্ডটা, এটাই যে উনার একটা স্যাটিসফ্যাকশন আছে, একটা তৃপ্তি আছে, এই জিনিসটা এখানে প্রকাশ পেয়েছে। এরপরে কি আছে দেখো, আর কি হে হবে দেখা যতদিন যাবে, অর্থাৎ উনি এই জায়গাতে বলতে চেয়েছেন কপোতক্ষ নদের কথা, যে উনি যেহেতু তখন ফ্রান্সে চলে গিয়েছেন এবং উনি আশঙ্কা করছেন যে উনি আর বেঁচে ফিরতে পারবেন কিনা কপোতক্ষ নদের কাছে, এবং উনি উনার জীবদ্দশায় আর কখনো কপোতক্ষ নদের সাক্ষাৎ পাবেন কিনা। আর কি হে হবে দেখা যতদিন যাবে, এই উক্তিতে কবির কোন ভাব প্রকাশ পেয়েছে? আকুলতা, কাতরতা, সন্দেহ নাকি দেশপ্রেম? এই লাইনটাতে উনার কোন সাইডটা প্রকাশ পেয়েছে? তোমার আকুলতা, কাতরতা, সন্দেহ নাকি তোমার দেশপ্রেম? 72 এর তোমরা বলছো সি। আসলেই 72 এর সি কিভাবে হয় বলো তো? 72 এর সি, থ্যাংক ইউ। এই কোশ্চেনটা আমি ভাবছিলাম যে তোমাদের হচ্ছে কনফিউজড করে দেওয়ার জন্য এনাফ হবে, তোমরা হচ্ছে সন্দেহের দিকে না যেয়ে তোমরা দেশপ্রেম, কাতরতা, আকুলতার দিকে চলে যাবে, বাট থ্যাংক ইউ লর্ড গাইস যে তোমরা হচ্ছে এটাকে, এই যে সন্দেহের যে ব্যাপারটা, এটা ধরতে পারছো। থ্যাংকস আ লট। আচ্ছা, সতত শব্দের অর্থ কি? আমরা যে একদম শুরুতে লাইনটা পড়ছি, সতত হে নদ তুমি পরমোর মনে, এখানে এই সতত অর্থ কি? অর্থাৎ বলা হচ্ছে যে হে নদী তুমি সর্বদাই আমার মনে পড়ো, তুমি সর্বদাই আমার মনে থাকো। সতত শব্দের অর্থ সর্বদা, সতত শব্দের অর্থ সর্বদা। মাইকেল মধুসূদন দত্ত কপোতক্ষ নদের কাছে কি মিনতি করেছিলেন? নিরবধি বয়ে চলতে, বঙ্গজনের কানে গান গাইতে, প্রজারূপে রাজাকে কর দিতে, নাকি প্রেমভাবে তাকে স্মরণ করতে? অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত কপোতক্ষ নদের কাছে মিনতি করেছিলেন, কপোতক্ষ নদের কাছে একটি মিনতি করেছিলেন, সেটি কি ছিল? কপোতক্ষ নদের কাছে মিনতিটি কি ছিল? যে কপোতক্ষ নদ যেন সব সময় এইভাবেই নিরবধি বয়ে চলতে থাকে, নাকি বঙ্গজনের কানে গান গাইতে থাকে? অর্থাৎ বঙ্গজন বলতে এখানে বাঙালি তথা আমাদের কথাই বলা হয়েছে। প্রজারূপে রাজাকে কর দিতে থাকে, প্রজারূপে রাজাকে কর দেওয়া মানে কি বলতো? যে নদী হচ্ছে প্রজা এবং রাজাকে কর দেওয়া মানে ওই যে নদীর পানি গিয়ে মিশে সাগরে মিশে যাচ্ছে, সাগরকে এখানে রাজা বলা হচ্ছে, যেটাকে উনি বলছেন যে প্রজারূপে রাজাকে কর দেওয়া মানে কপোতক্ষ নদের পানি গিয়ে যখন সাগরে পড়ছে তখন সেটা রাজাকে প্রজার দেওয়া কর স্বরূপ গ্রহীত হচ্ছে। প্রেমভাবে তাকে স্মরণ করতে, কাকে? কবিকে, মাইকেল মধুসূদন দত্তকে। এখানে মিনতিটা কি ছিল?
আচ্ছা, থ্যাংক ইউ। অ্যান্সারটা তোমরা দিচ্ছ। এখানে মিলতি ছিল প্রেমভাবে তাকে স্মরণ করতে, অর্থাৎ একদম লাস্ট ভার্সে। আচ্ছা, আবার সি কে বলছো ডি, এটা ডি হবে। সি কে বলছো এটা সি হবে না, এটা ডি হবে। অর্থাৎ প্রেমভাবে তাকে স্মরণ করতে একদম লাস্টে, একদম কবিতার লাস্ট ভার্সে কবি বলেছিলেন যে কপোতক্ষ নদ যেন তাকে স্মরণে রাখে, কবিকে যেন স্মরণে রাখে। কপোতক্ষ নদ কবিতায় কবি সাগরকে কি রূপে পরিকল্পনা করেছেন? কবি সাগরকে কি রূপে পরিকল্পনা করেছেন বা কল্পনা করেছেন? এই মাত্র বললাম যে নদীকে প্রজা এবং সাগরকে রাজা রূপে কল্পনা করেছেন। কপোতাক্ষ নদ কবিতায় কবির কাছে মায়া মন্ত্রধ্বনি হলো কপোতাক্ষ নদের চির চলমানতা, কলকল শব্দ, অম্লান স্মৃতি, নাকি তার এই দুগ্ধরূপ স্রোত? কপোতাক্ষ নদ কবির কাছে এই যে তার এই যে মায়া মন্ত্রধ্বনি, কবির কাছে এই মায়া মন্ত্রধ্বনিটা অ্যাকচুয়ালি কি ছিল? চির চলমানতা, কলকল শব্দ, দুগ্ধরূপ স্রোত, নাকি অম্লান স্মৃতি? ওকে, কপোতাক্ষ নদ হচ্ছে তোমার এই যে কবির কাছে মায়া মন্ত্রধ্বনি, এটা ছিল হচ্ছে তার কলকল শব্দ। অর্থাৎ অ্যাকচুয়াল নদীর যে প্র্যাকটিক্যাল যে সাউন্ডটা বা নদীর যে সাধারণ যে শব্দটা বলতে আমরা যেটা বুঝি পানির সাউন্ড, কলকল ধ্বনি, এটাই ছিল হচ্ছে ওনার কাছে মায়া মন্ত্রধ্বনি। কপোতাক্ষ নদ কবিতায় রাজা কাকে বলা হয়েছে? রাজা বলা হয়েছে সাগরকে। কপোতাক্ষ নদ কবিতায় স্নেহের তৃষ্ণা কথাটিতে কি প্রকাশ পেয়েছে? স্নেহের তৃষ্ণা, স্মৃতিকাতরতা, সজাতবোধ, নাকি স্বদেশ প্রেম? স্মৃতিকাতরতা, সজাতবোধ, নাকি স্বদেশ প্রেম? অর্থাৎ এই কবিতায় স্নেহের যে তোমার তৃষ্ণা, এই স্নেহের তৃষ্ণা বলতে অ্যাকচুয়ালি কোন জায়গাটাতে ইঙ্গিত করা হয়েছে? সেভেন্টি এইট অ্যান্সার করো ফার্স্ট, 78-এর অ্যান্সার করো। ওকে, হ্যাঁ আগেরগুলো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 77-এ এখনো পড়ে আছো, 78-এর অ্যান্সার করো। কপোতাক্ষ নদ কবিতায় স্নেহের তৃষ্ণা কথাটিতে কি প্রকাশ পেয়েছিল? আচ্ছা, থ্যাংক ইউ, এটার অ্যান্সারও পেয়ে গিয়েছি। এখানে তিনটাই প্রকাশ পেয়েছিল, অর্থাৎ স্মৃতিকাতরতা, সজাতবোধ এবং স্বদেশ প্রেম, তিনটা জিনিসই হচ্ছে ওনার এই স্নেহের তৃষ্ণা যে ভার্সটা উনি ইউজ করেছিলেন তাতে প্রকাশ পেয়েছিল। কবিতাংশটি তোমার পঠিত কোন কবিতার ভাবকে ধারণ করে? অর্থাৎ এই যে তোমার এখানে তোমার একটা ইয়া আছে বুঝছো, এখানে একটা উদ্দীপক আছে যেটা হচ্ছে কেটে গেছে। তোমরা আমরা পরেরটা যাই, যেহেতু এটা বোর্ড কোশ্চেনও না। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, এটা পরে আরেকবার আছে। হ্যাঁ, সেম জিনিস রিপিট হয়েছে, এটা পরে আরেকবার আছে। ওকে, দেখো, সতত হে নদ তুমি পরমোর মনে, কবিতায় এখানে কবির কোন নদের কথা মনে পড়ে? আমরা এতক্ষণ যে নদ নিয়ে পড়াশোনা করছি আলটিমেটলি সেই নদের কথাই মনে পড়ে। অর্থাৎ এই প্রশ্নটা কেমন হয়েছে জানো? এই প্রশ্নটা হয়েছে হচ্ছে সারা রাত রামায়ণ পড়ে সীতাকার বাপ, সেই প্রশ্ন হয়েছে এটা, যে এতক্ষণ আমরা পড়ছি কপোতাক্ষ নদ নিয়ে, এন্ড আমাদের আলটিমেটলি কোশ্চেন আসছে যে সতত হে নদ তুমি পরমোর মনে, এটা কোন নদীর কথা মনে পড়ে? অবভিয়াসলি কপোতাক্ষ নদের কথা মনে পড়বে, আর কোন নদীর কথা মনে পড়ে? সতত তোমারই কথা ভাবি এ বিরলে, কবি কার কথা ভাবছে? অবভিয়াসলি কপোতাক্ষ নদের কথাই ভাবছে। এরপরে কি আছে দেখি, কপোতাক্ষ নদ প্রজা হিসেবে রাজা রূপে কাকে কর দেয়? সাগরকে। একই প্রশ্ন বারবার আছে, মানে আমরা কি বুঝতে পারছি প্রশ্নটা আমাদের জন্য প্রিটি মাচ ইম্পর্টেন্ট, প্রশ্নটা আমাদের জন্য কিন্তু ভালো পরিমাণে ইম্পর্টেন্ট। এই যে প্রজা রূপে রাজাকে কর দেয়, অর্থাৎ
কপোতাক্ষ নদের পানি গিয়ে সাগরে পড়ছে, এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে প্রজারূপে রাজাকে কর দেওয়া। কপোতাক্ষ নদ কোন জাতীয় কবিতা? সনেট, গীতি কবিতা, পয়ার নাকি লিমারিক? কপোতাক্ষ নদ কোন জাতীয় কবিতা? কপোতাক্ষ নদ সনেট, পয়ার, গীতি কবিতা নাকি লিমারিক? আচ্ছা, থ্যাংক ইউ। কপোতাক্ষ নদ হলো সনেট, কপোতাক্ষ নদ সনেট। ওকে, আমাদের হচ্ছে আজান হচ্ছে, তো আমরা নামাজের ব্রেকে যাব। আমরা হচ্ছে 6টা 21 বাজে আমরা এক্স্যাক্ট 31-এ আবার ফিরে আসবো। 6টা 31-এ আমরা ফিরে আসবো। 31 পর্যন্ত 10 মিনিট আমাদের নামাজের ব্রেক। একটু বোনাস টাইম দেই। অনেকগুলো এমসিকিউ পড়লাম, একটু পানি খেয়ে মাথা ঠান্ডা করে আসো। আর হচ্ছে হ্যাঁ, ব্রেক লাগবে, আজান দিচ্ছে, একটু পানি খেয়ে মাথা ঠান্ডা করে নামাজ পড়ে চলে আসো। আমরা 35-এ আমাদের ক্লাসটা আবার শুরু করব।
সবাই দ্রুত জয়েন হয়ে যাও। আসসালামু আলাইকুম, দ্রুত জয়েন হয়ে যাও। চলে আসছি, তোমরা চলে আসছো, হ্যাঁ আমিও চলে আসছি। ফার্স্ট সবাই জয়েন হয়ে যাও ফার্স্ট। আমাদের আর অল্প কিছু এমসিকিউ বাকি আছে, আমরা কিন্তু বড় পথ পাড়ি দিয়ে ফেলেছি, আমাদের ম্যাক্সিমাম রাস্তা হাঁটা হয়ে গেছে, অল্প একটু রাস্তা বাকি আছে এখন। আর সবাই দ্রুত করে জয়েন হয়ে যাও। সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাও, সাউন্ড রিলেটেড কোনো প্রবলেম ফেস করছো কিনা একটু জানাও, সাউন্ড ক্লিয়ার কিনা জানাও। আচ্ছা, তো আমরা দেখছিলাম হচ্ছে সনেট পর্যন্ত 83 পর্যন্ত আমরা দেখেছি কপোতাক্ষ নদের। কপোতাক্ষ নদ আমাদের শেষ, অর্থাৎ আমরা কিন্তু আজকে 4টা কবিতা পড়ার কথা, প্রথম কবিতা আমরা শেষ করে ফেলেছি, কপোতাক্ষ নদ শেষ করে ফেলেছি। এখন আমাদের পড়তে হবে জীবন বিনিময়। কে লিখেছেন? গোলাম মোস্তফা। জীবন বিনিময় লিখেছেন গোলাম মোস্তফা। জীবন বিনিময় কিন্তু অনেক হচ্ছে তোমার একটা কাহিনী কবিতা, অর্থাৎ বাদশাহ বাবর যখন হচ্ছে তার পুত্র হুমায়ুন অসুস্থ হয়ে যায়, তখন তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অনেক ওষুধপত্র ট্রাই করা হয়, কিন্তু আসলে কোনো কিছুতেই যখন হুমায়ুন সুস্থ হচ্ছিলেন না, তখন দরবেশরা বলেন যে আপনার জীবনের, অর্থাৎ বাদশাহ বাবরের জীবনের সব থেকে পছন্দের, সব থেকে দামি যে জিনিসটা, সেইটা উৎসর্গ করলে হয়তো আপনার পুত্রের জীবন ফেরত আসবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার পুত্রের জীবন ফেরত আসবে এমন কথায় বাদশাহ বাবর তখন নিজের জীবনের বিনিময়ে তার পুত্রের জীবন ভিক্ষা চান, মহান আল্লাহর কাছে নিজের জীবনের বিনিময়ে পুত্রের জীবন ভিক্ষা চান। গোলাম মোস্তফা কত সালে জন্মগ্রহণ করেন? 1897, 1898, 1899 নাকি 1900 সালে? কত সালে উনি জন্মগ্রহণ করেন বলো ফার্স্ট। 84A, 84A শিওর? 1897 সালে? ওকে, শিওর, যেহেতু তোমরাও শিওর আমিও তাহলে শিওর। তানহা, থ্যাংক ইউ, তানহাকে অনেক ধন্যবাদ। আমি অনেক সময় ধরে, মানে একদম শুরু থেকে দেখছিলাম, ও তুমি সব থেকে ফাস্ট এবং খুব অ্যাক্টিভ আছো, থ্যাংক ইউ। আচ্ছা, গোলাম মোস্তফা কোন জেলায় জন্মগ্রহণ করেন? বগুড়া, যশোর, নরসিংদী নাকি ময়মনসিংহ? উনি কিন্তু আমার এলাকার কাছাকাছি এলাকার লোক, অর্থাৎ আশেপাশের এলাকার লোক। এখন তোমরা বলবা যে আপনার এলাকা কোথায়, সেটাই তো জানি না। হ্যাঁ, আসলে আমার এলাকা কই সেটাই তোমরা জানো না। তো গোলাম মোস্তফার জেলার জানলেই হবে, আমার এলাকা না জানলেও হবে। কোন জেলায় জন্মগ্রহণ করেন? বগুড়া, নরসিংদী, ময়মনসিংহ নাকি যশোর? ওকে, 85 এর অ্যান্সারও পেয়ে গিয়েছি। উনি জন্মগ্রহণ করেন যশোর জেলায়। জন্মগ্রহণ করেন কোথায়? তোমার যশোর জেলায়। কোনটি গোলাম মোস্তফার প্রথম কাব্যগ্রন্থ? গোলাম মোস্তফার প্রথম কাব্যগ্রন্থ সূর্য অন্তর, সিরাজুম মুনিরা, মায়া কাজল নাকি রক্তরাগ? গোলাম মোস্তফার প্রথম কাব্যগ্রন্থ সূর্য অন্তর, সিরাজুম মুনিরা, রক্তরাগ নাকি মায়া কাজল, কোনটি? এইটটি সিক্স অ্যান্সার করো, কোনটি গোলাম মুস্তফার কাব্যগ্রন্থ? ওকে, 86 এর অ্যান্সার পেয়ে গিয়েছি। গোলাম মোস্তফার কাব্যগ্রন্থ হলো তোমার রক্তরাগ। গোলাম মুস্তফার কাব্যগ্রন্থ রক্তরাগ। খসরোজ কাব্যগ্রন্থের রচয়িতা কে? শোনো, একটা স্বাভাবিক জিনিস বোঝার চেষ্টা করিও। যখন তুমি একটা কবিতার বা একটা গল্পের এমসিকিউ পড়ার সময় এই ধরনের এমসিকিউ পাচ্ছ,
খুব অবভিয়াস ভাবে তুমি জানো যে তুমি কোন গল্পের বা কোন কবিতার লেখকের ব্যাপারে পড়ছো, খুব অবভিয়াস ভাবে তুমি তার নামটা দিয়ে দিচ্ছ, অর্থাৎ ওই টাইমে কিন্তু তোমার মেমোরিটাকে তুমি কম খাটাচ্ছ। কিন্তু মনে রেখো পরীক্ষার হলে যখন এই টাইপের কোশ্চেনের সম্মুখীন হবে তখন কিন্তু তুমি এত অবভিয়াস ভাবে জানতে পারবা না যে খসরু গোলাম মোস্তফার এই যে গোলাম মোস্তফার যে কাব্যগ্রন্থ, এত অবভিয়াস ভাবে তুমি জানতে পারবে না। অর্থাৎ যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই টাইপের এমসিকিউগুলোর সময় যে মাথাটা একটু কম খাটাও, এই ব্যাপারটা অফ করিও। এই টাইপের এমসিকিউর সময় মাথাটা আরেকটু বেশি খাটানোর চেষ্টা করো অন্য সাধারণগুলোর থেকে, কারণ এইগুলাই কিন্তু তোমার ভেজালটা বাধায়। আচ্ছা, এরপরে কি আছে দেখো, গোলাম মোস্তফার অনুবাদ গ্রন্থ কোনটি? কালামে ইসবাল, মরুদুলাল, বুলবুলিস্তান নাকি বিশ্বনবী? অনুবাদ গ্রন্থ গোলাম মোস্তফা অনুবাদ করেছেন কালামে ইসবাল, মরুদুলাল, বিশ্বনবী নাকি বুলবুলিস্তান? 89 অ্যান্সার করো। আচ্ছা, 89 এর অ্যান্সার পেয়ে গিয়েছি। 89 হলো কালামে ইসবাল, অর্থাৎ উনি এটি অনুবাদ করেন, কালামে ইসবাল অনুবাদ করেন। জীবন বিনিময় কবিতায় বাবর ব্যগ্রকণ্ঠে কাদের ডাকলেন? ব্যগ্রকণ্ঠ মানে হলো তোমার উৎকণ্ঠা বা উনার কণ্ঠের ভিতরে, উনার ডাকার ভিতরে যে একটা আকুলতা ছিল, উনি ডাকলেন কাদের? উনি হচ্ছে চিকিৎসকদের, বা এখানে হচ্ছে তোমার ভিষকবৃন্দ আছে। বিনিময়ে জীবন বিনিময় কবিতায় বাবর ব্যগ্রকণ্ঠে কাদের ডাকলেন? এটা হচ্ছে কি হবে তোমার বলো তো? ব্যগ্রকণ্ঠে কাদের ডাকলেন? ভিষকবৃন্দকে। ভিষকবৃন্দ মানে কি? ডাক্তার। হ্যাঁ, 90 হচ্ছে ভিষকবৃন্দ, ডাক্তার। জীবন বিনিময় কবিতায় ভিষকবৃন্দকে বাবর কিভাবে ডাকলেন? একই কোশ্চেন দেখো উল্টায় দিয়ে দিল। ব্যগ্রকণ্ঠে কাদের ডাকলেন? ভিষকবৃন্দকে। ভিষকবৃন্দদের কেমন ভাবে ডাকলেন? ব্যগ্রকণ্ঠে। বাবর কোথায় ঘুরতে লাগলেন? অর্থাৎ যখন বাদশাহ হুমায়ুন অসুস্থ অবস্থায় ছিলেন তখন বাবর বারবার ওনার যে খাটে উনি শুয়েছিলেন চারপাশে বারবার প্রদক্ষিণ করতে লাগলেন বা বারবার ঘুরতে লাগলেন। অর্থাৎ ওনার যে টেনশন হচ্ছিল তখন উনি পায়চারি করছিলেন বারবার হুমায়ুনের চারপাশে, অর্থাৎ পুত্রের চারপাশে। নিরাশ হৃদয়ে সে যেন আশার কি? অর্থাৎ এটা কিন্তু তোমার কবিতার একটা ভার্স চলে আসছে, দেখো তোমার কবিতার একটা লাইন, নিরাশ হৃদয়ে সে যেন আশার কি? প্রতিদান, পূর্বাভাস, দীপ্ত জয়োল্লাস নাকি ক্ষয়? 93 অ্যান্সার করো ফার্স্ট। 93 নিরাশ হৃদয়ে সে আশার কি? অর্থাৎ এইখানটাতে বলা হচ্ছে যে যখন একদমই মানে হচ্ছে উনি ফিল করছেন যে বাদশাহ হুমায়ুন হচ্ছে তোমার একদমই মৃত্যুশয্যায় চলে গিয়েছেন, একদম হচ্ছে যখন মৃত্যুশয্যায় চলে গিয়েছেন সেই টাইমটাতে কি করছে? সেই টাইমটাতে হচ্ছে একদমই তোমার কোনো মানে আশার আলো নেই। সেই অবস্থায় যখনই হচ্ছে কোনো রকম ওষুধপত্র কিংবা হুমায়ুন একটু নড়ে উঠছেন, ওই টাইমটাকে বলছে কি যে নিরাশ যে হৃদয় সেখানে আশার যে ব্যাপারটা ঘটছে। 92 এর অ্যান্সার কি হবে তোমার? 92 তো অ্যান্সার করেছো, 93 বলো। 93 ওকে, 93 তোমরা বলছো হচ্ছে খ। এক্স্যাক্টলি 93 হচ্ছে খ, পূর্বাভাস। নিরাশ হৃদয়ে সে যেন আশার পূর্বাভাস, নিরাশ হৃদয়ে সে যেন আশার পূর্বাভাস। জীবন বিনিময় কবিতায় দৃপ্ত শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? দৃপ্ত শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উজ্জ্বল অর্থে, উদ্দীপন অর্থে, উদ্দীপ্ত অর্থে নাকি উদ্দীপক অর্থে? দেখো তোমাকে কনফিউজ করার কত কঠিন চেষ্টা এখানে চলছে। উজ্জ্বল, উদ্দীপক, উদ্দীপ্ত, উদ্দীপিত, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড কত কানেক্টেড বা কত কাছাকাছি, কিন্তু তোমাকে কনফিউজ করা ট্রাই করলেই কি তুমি কনফিউজ হবা? একদমই হবা না।
তোমাকে কনফিউজ করার ট্রাই করলে তুমি আরো ডাবল ভাবে তোমার কিন্তু সেলফ কনফিডেন্স যেটা এটা বেড়ে যাবে। আচ্ছা 94 অ্যান্সার করো ফার্স্ট। জীবন বিনিময় কবিতায় দৃপ্ত শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? দৃপ্ত মানে তোমার হচ্ছে একদম যে তোমার যে স্ট্রেংথটা, তোমার ভিতরকার যে স্পিরিটটা বা ভিতরকার যে স্ট্রেংথটা সেটার কথা বলা হয়েছে। তো এই দৃপ্ত বলতে আমরা কি বুঝি এখানে? উদ্দীপিত, উদ্দীপক, উজ্জ্বল নাকি উদ্দীপন? ওকে অ্যান্সার পেয়ে গিয়েছি, থ্যাংক ইউ। উদ্দীপন অর্থাৎ তোমার ভিতরের যে উদ্দীপনাটা বা তোমার একদম ভিতরের যে হচ্ছে তোমার স্ট্রেংথটা সেই জিনিসটা বলতে দৃপ্ত বুঝিয়েছে। ভিষক শব্দের অর্থ কি আমরা দেখে নিলাম যে ভিষক শব্দের অর্থ হচ্ছে তোমার চিকিৎসক। ভিষক শব্দের অর্থ চিকিৎসক। আচ্ছা জীবন বিনিময় কবিতায় মৃত্যু অপেক্ষা শক্তিশালী কি? এই এমসিকিউটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। মৃত্যু অপেক্ষা শক্তিশালী অর্থাৎ বাদশাহ হুমায়ুন যখন মৃত্যুসজ্জায় তখন তার পিতা যে তাকে সেই মৃত্যুর কোল থেকে ফেরত নিয়ে আসলেন এবং নিজের জীবনের বিনিময়ে পুত্রের জীবনটা ফেরত পাইলেন, এই জিনিসটাকে বলা হচ্ছে কি যে মৃত্যুর থেকে বেশি শক্তিশালী কি ছিল? ওই যে পিতার স্নেহ, তারপরে হচ্ছে আর কি বিশ্বাস ও ভালোবাসা। অর্থাৎ বাদশাহ বাবর বিশ্বাস করেছিলেন যে উনি যদি উনার জীবনকে উৎসর্গ করেন সেক্ষেত্রে উনার পুত্রের জীবন ফেরত পাবেন। এটা কি? ভালোবাসার বহিঃপ্রকাশ এবং পিতার স্নেহের বহিঃপ্রকাশ। সো 97 হবে হচ্ছে তোমার ক অর্থাৎ পিতৃস্নেহ এবং বিশ্বাস ও ভালোবাসা। এরপরে কি আছে দেখো আমাদের আজকের হচ্ছে থার্ড যে কবিতাটা সেইটা অর্থাৎ বৃষ্টি। থার্ড কবিতাটা কি আজকের? বৃষ্টি। জীবন বিনিময় থেকে আমাদের এমসিকিউ শেষ, ক্লিয়ার? জীবন বিনিময় থেকে আমাদের এমসিকিউ শেষ। এই কয়টা এমসিকিউ আমরা জীবন বিনিময় কবিতার জন্য পড়ব। এখন আমরা যাব 98 বৃষ্টিতে। বন্যা কোথায় পূর্ণ প্রাণের জোয়ার আনে? বন্যা পূর্ণ প্রাণের জোয়ার আনে। বৃষ্টি কবিতাটা মূলত তোমার কি রিলেটেড? বৃষ্টি কবিতাটায় দেখানো হচ্ছে এখানে তোমার এই যে মানে খরা, তারপরে হচ্ছে বৃষ্টি না হওয়া, এই জিনিসটা যেমন কৃষককে কষ্ট দেয়, সেভাবে বৃষ্টি আসলে কিভাবে নতুন প্রাণের আগমন ঘটে বা নতুন প্রাণের সোচ্চার ঘটে, এই জিনিসটা কিভাবে হচ্ছে তোমার বৃষ্টি হলে আসে। অর্থাৎ বন্যা কোথায় পূর্ণ প্রাণের জোয়ার আনে? কোথায় আনে? আবাদি গ্রামের রুক্ষ মাঠে, নদীর ফাটলে নাকি তৃষিত বনে? ওকে 98 বলো। বন্যা এই যে কোথায় পূর্ণ প্রাণের জোয়ারটা আনে? আচ্ছা অ্যান্সার পেলাম, ধন্যবাদ তোমাদের। পূর্ণ প্রাণের জোয়ারটা আনে নদীর ফাটলে, অর্থাৎ যখন এই নদী মানে গ্রীষ্মকালে খরায় নদীর পানি শুকিয়ে নদী ফেটে যাচ্ছে, সেই অবস্থায় যখন বন্যা হয়, নদীর বুক পানিতে ভরে যায়, তখন কি হয়? পূর্ণ প্রাণের জোয়ারটা আসে। বিদগ্ধ আকাশ মাঠ কিসে ঢেকে গেল? বিদগ্ধ আকাশ মাঠ কিসে ঢেকে গেল? কাজল ছায়ায়, কোমল ছায়ায়, বিষণ্ণ মেঘে নাকি খণ্ড মেঘে? অর্থাৎ যখন বৃষ্টি আসার পূর্ব মুহূর্ত সেই টাইমের কথা বলেছে যে কাজল ছায়া মানে এত কালো অন্ধকার মেঘ হয়ে এসেছে যেটাতে হচ্ছে তোমার এই বিদগ্ধ আকাশ এবং মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়, অর্থাৎ মেঘের রূপক অর্থে বলা হচ্ছে। একই প্রশ্ন আরেকবার আছে, সেম প্রশ্ন, যেটা হচ্ছে তোমার খণ্ড মেঘ হবে। অর্থাৎ এইটার অ্যান্সারটা কিন্তু তোমার এই যে কাজল ছায়া এটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে এবং পরবর্তীতে কি আছে দেখো ওইটার অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে খণ্ড মেঘ। এবং যখন রূপক অর্থ এবং রিয়েল অর্থ দুটাই আছে, কোনটা ইউজ করবা? অবশ্যই তখন ইউজ করতে হবে আমাদের রিয়েল অর্থ। অর্থাৎ রূপক অর্থ যখন থাকবে তখন রূপক অর্থ, কিন্তু যখন রূপক এবং রিয়েল দুইটা থাকবে সেক্ষেত্রে আমাদের রিয়েল অর্থ ইউজ করতে হবে। রৌদ্রদগ্ধ ধান ক্ষেত্র আজ তার স্পর্শ পেতে চায়। কার স্পর্শ? রৌদ্রদগ্ধ ধান ক্ষেত কার স্পর্শ পেতে চায়? বৃষ্টির স্পর্শ। বৃষ্টির স্পর্শ পেতে চায়, অর্থাৎ একদম গরমে রৌদ্রে তেতে পুড়ে আছে এমন ধান ক্ষেত একটু বৃষ্টি হলেই যেন তার মধ্যে প্রাণের সঞ্চার ঘটবে। নদীর ফাটলে বন্যা কি আনে? একটু মাত্রই আমরা দেখলাম নদীর ফাটলে বন্যা আনে প্রাণের জোয়ার। বর্ষণ মুখর দিনে মানব জমিনে কি জাগে? বর্ষণ মুখর দিনে মানব জমিনে কি জাগে? 103 বলো ফার্স্ট। বর্ষণ মুখর দিনে মানব জমিনে কি জাগে?
ওকে, থ্যাংক ইউ। বর্ষণ মুখর দিনে মানব জমিনে জাগে হচ্ছে আনন্দ, মানে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, এমতো অবস্থায় হুট করে যখন একদিন বৃষ্টি নামে, দেখো না একদম সবাই বৃষ্টির পানিতে ভেজার জন্য, কিংবা মানে খুবই উৎফুল্ল থাকে মানুষ, একদম বৃষ্টি পেয়ে যেন সবাই একদম চাইল্ডিশ যে একটা, এটা সবার মধ্যে চলে আসে। এবার দেখো জন্মসাল ফরুক আহমেদ, এই যে কবিতার লেখক, উনি কত সালে জন্মগ্রহণ করেন? 1916, 17, 18, 19। একদম খুব কাছাকাছি সালগুলো দেওয়া আছে, 16, 17, 18, 19। ফরুক আহমেদ কত সালে জন্মগ্রহণ করেন? 1916, 17, 18 নাকি 19? মাশাল্লাহ, তোমরা অনেক অ্যাডভান্স, মাশাল্লাহ, তোমরা অলরেডি অ্যান্সার করে ফেলেছো। 1918 সালে ফরুক আহমেদ জন্মগ্রহণ করে, 1918 সালে। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে আমাদের আজকের একদম লাস্ট যে কবিতাটা আছে সেখান থেকে কিছু এমসিকিউ, যার মধ্যে থেকে কিন্তু আজকের আমাদের এই বড় এমসিকিউর যে অনুষ্ঠান ক্লাস, এই অনুষ্ঠান ক্লাসটা শেষ হতে যাচ্ছে। অর্থাৎ আজকে আমরা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি আমাদের ক্লাসের, আর অল্প কিছু এমসিকিউ দেখেই আমাদের ছুটি হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, নির্মলেন্দু গুণের কবিতা, এবং পড়লে 1971 সালের একদম চিত্রগুলা মনে হয় চোখের সামনে ভাসছে। আচ্ছা, দানবের মতো চিৎকার করতে করতে কি এসেছিল? আমরা পড়েছিলাম না শহরে দানবের মতো চিৎকার করতে করতে একটা জিনিস এসেছিল। কি এসেছিল? পাকিস্তানি সেনারা এসেছিল, মাঝি এসেছিল, ট্যাঙ্ক এসেছিল, নাকি রাইফেল এসেছিল? দানবের মতো চিৎকার করতে করতে এসেছিল ট্যাঙ্ক, অর্থাৎ দানবের মতো চিৎকার করতে করতে এই যে যুদ্ধ ট্যাঙ্ক যেগুলা, এইগুলো এসেছিল। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কাকে সাহসী লোক বলা হয়েছিল? সগির আলী, কেষ্টদাস, মতলব মিয়া নাকি রুস্তম শেখ? এই চারজন ব্যক্তির নামই কিন্তু আমাদের এই কবিতার মধ্যে আছে। সগির আলী, কেষ্টদাস, মতলব মিয়া আর রুস্তম শেখ, এই চারজন ব্যক্তির নামই আমাদের কবিতায় আছে। প্রশ্ন হলো, এই চারজনের মধ্যে কাকে সাহসী লোক বলা হয়েছিল? আচ্ছা, সাহসী লোক বলা হয়েছিল আমাদের এখানে কেষ্টদাসকে, কেষ্টদাসকে বলা হয়েছিল সাহসী লোক। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় নতুন নিশান দ্বারা কি বোঝানো হয়েছে? নতুন নিশান মানে নতুন একটা দৃষ্টিভঙ্গি, নতুন নিশান বলতে এখানে নতুন একটা চিহ্ন, নতুন চিহ্ন বা নতুন নিশান বলতে এখানে কি বোঝানো হয়েছিল? বোঝানো হয়েছিল মূলত এই নতুন নিশান বলতে আমাদের পতাকাকে। অর্থাৎ এই টাইমে পতাকা কিন্তু 71-এর এই যে যুদ্ধের টাইমে একটা খুবই ভাইটাল রোল প্লে করেছিল। পতাকা দেখলে তখন মানুষের ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করতো, এবং পতাকা দেখলে তাদের ভিতরে যে ব্যাপারটা ঘটতো যে এই পতাকাকে আমার সার্বভৌম দেশের প্রতীক হিসেবে বানিয়েই ছাড়বো, এরকম একটা স্পৃহা থেকে কিন্তু তারা প্রতিনিয়ত তাদের এই যুদ্ধটা চালিয়ে গেছেন। আচ্ছা, স্বাধীনতা আসবে বলে ছাত্রাবাসের সঙ্গে কি উজাড় হয়েছিল? তোমার একদম এক্সাক্ট কবিতার মধ্যে আছে, একদম ডিরেক্ট কবিতার লাইন, যে স্বাধীনতা আসবে বলে ছাত্রাবাসের সঙ্গে বস্তি উজাড় হয়েছিল। ছাত্রাবাস বস্তি উজাড় হলো, একদম তুমি ডিরেক্ট পড়েছো তোমার বইয়ে, ছাত্রাবাস বস্তি উজাড় হলো। সো এখানে ছাত্রাবাসের সঙ্গে উজাড় হয়েছিল বস্তি। এরপরে দেখো, শামসুর রহমানের বিধ্বস্ত নীলিমা কোন জাতীয় গ্রন্থ? শামসুর রহমানের বিধ্বস্ত নীলিমা কোন জাতীয় গ্রন্থ? 115 বলো ফাস্ট। বিধ্বস্ত নীলিমা কোন জাতীয় গ্রন্থ? প্রবন্ধ, উপন্যাস, নাটক নাকি কাব্যগ্রন্থ? বিধ্বস্ত নীলিমা কোন জাতীয় গ্রন্থ? প্রবন্ধ, উপন্যাস, নাটক নাকি কাব্যগ্রন্থ? ওকে, বিধ্বস্ত নীলিমা হচ্ছে তোমার শামসুর রহমানের কাব্যগ্রন্থ ছিল। বিধ্বস্ত নীলিমা শামসুর রহমানের কাব্যগ্রন্থ ছিল। আচ্ছা, এবার দেখো আমাদের আজকের জন্য লাস্ট এমসিকিউ, আজকের ক্লাসের আমাদের লাস্ট এমসিকিউ। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় এই যে তোমার রুস্তম শেখ, এনার সঙ্গে সম্পর্ক রয়েছে কার? নৌকার, রিকশার, ফুসফুসের পোকার? অর্থাৎ রুস্তম শেখের ব্যাপারে কথা বলা হয়েছিল, এই তিনটা জিনিস রিলেটেড ছিল কিসের সঙ্গে? নৌকার সঙ্গে। অর্থাৎ রুস্তম শেখ কি নৌকার মাঝি ছিলেন,
নাকি রিক্সা পুলার ছিলেন? রুস্তম শেখ কি নৌকার মাঝি ছিলেন নাকি রিক্সা চালক ছিলেন? আর এই যে ফুসফুসের পোকা, এটার সম্পর্ক ওনার সাথে ছিল কি না? 116 ফার্স্ট। আজকের লাস্ট এমসিকিউ আমাদের 116, ফার্স্ট অ্যান্সার করো। 116 ফার্স্ট। রুস্তম শেখের সঙ্গে নিচের কোনটির মিল ছিল? নৌকার, রিক্সার, ফুসফুসের? ফুসফুসের পোকার। ওকে, অ্যান্সার পেয়ে গিয়েছি। আজকের লাস্ট প্রশ্নের অ্যান্সারও পেয়ে গিয়েছি। রুস্তম শেখের সঙ্গে সম্পর্ক ছিল হচ্ছে এক্স্যাক্টলি রিক্সার এবং ফুসফুসের পোকার, অর্থাৎ উনি রিক্সা চালক ছিলেন এবং ওনার মৃতদেহ যখন বর্ণনা করা হচ্ছিল তখন এরকম এসেছিল যে ওনার যে মৃতদেহ সেটা ফুসফুস, ওনার পোকা ওনার ফুসফুসকেও দখল করেছে। এই ধরনের একটা কথা তুমি কবিতায় পড়েছো যে রুস্তম শেখ ঢাকার রিক্সা চালক যার ফুসফুস এখন পোকার দখলে। এক্স্যাক্টলি এইভাবে পড়েছো তুমি যে রুস্তম শেখ ঢাকার রিক্সা চালক যার ফুসফুস এখন পোকার দখলে। ঠিক আছে, হ্যাঁ সি 116 এর গ বা সি। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরো এরকম হচ্ছে মজা করে ক্লাসগুলো করব। পরবর্তীতে এমসিকিউ হোক কিংবা হচ্ছে তোমাদের সিকিউ বা যে ধরনের ক্লাসই আমাদের আসলে পরবর্তীতে আসে, দেখি কপালে কি আসে। তো ততক্ষণ পর্যন্ত পরীক্ষার তো আমাদের একদমই দেরি নাই, তাই না? পরীক্ষা একদমই দরজায় করা নাড়ছে। ভালো করে পরীক্ষা দাও, বাবা মার মুখ উজ্জ্বল করো, এবং সব থেকে বড় যেটা দরকার সেটা হচ্ছে কোনো রকম কনফিউশন ক্রিয়েট নিজে নিজে করিও না। দেখো তোমার টিচাররা কিন্তু অলরেডি তোমাকে কনফিউজ করার জন্য বসে আছে। সো জিনিসগুলো পড়ে নিজের মাথার ভিতরে জটটা নিজে পাকায় না, এতটুকু। এই জিনিসটুকু যদি মেনটেন করতে পারো ইনশাআল্লাহ বাংলা প্রথম পত্রে একদম এমসিকিউতে তোমাকে, এমসিকিউ কিংবা সিকিউ যে কোনো জায়গায় তোমাকে আটকানোর কেউ থাকবে না ইনশাআল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো করে পরীক্ষা দাও। সবাইকে আসসালামু আলাইকুম।